শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী যক্ষিণী, মায়া অরণ্যের রাত। জঙ্গল এক রূপসী নারীর মতো। সে মোহময়ী হয়ে হাতছানি দেয় আপনাকে। আপনি দিশেহারা হয়ে ছুটে যান তার গভীরে। বুঝতেও পারেন না কখন আপনিও হয়ে যান সেই রহস্যের অংশ। আপনিও হাতছানি দিয়ে ডাকতে থাকেন অন্য কাউকে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী যক্ষিণী, মায়া অরণ্যের রাত। রাস্তা অন্ধকারে ঢেকেছে। অনেকক্ষণ হলো। এদিকটায় কোনো আলোর ব্যবস্থা নেই। গাঢ় অন্ধকারের দেয়াল ঠেলে ছোট্ট গায়েন দিন 15 পর শহর থেকে ফিরছে। জঙ্গলের ধার ঘেঁষে ওর চলাফেরা করার অভ্যাস আছে। অবশ্য এদিকের পথ ধরলে ওর বাড়ি ফিরতে সুবিধাই হয়। নইলে বড় সড়কের পথ ধরে ফিরলে ওকে হাঁটতে হতো অন্তত 20 মিনিট বেশি। রাস্তার বাঁকে এসে ছোট্ট বৃদ্ধ বটগাছের নিচে দাঁড়িয়ে একটা বিড়ি বার করে ঠোঁটে গুঁজল। তারপর দেশলাই জেলে বিড়িতে অগ্নিসংযোগ করবার সময় হঠাৎ পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। ওর 3 আঙুলের ফাঁকে আটকে রয়েছে জ্বলন্ত দেশলাই কাঠি। বটগাছের উপর থেকে একটি সরু বাঁকানো ঝুড়ি ওর মাথার কাছে ঝুঁকে রয়েছে। এই মুহূর্তে ওই কম্পমান স্থানের দিকেই আটকে আছে ওর বিস্ফারিত চোখ দুটো। কারণ শেকড়ের মতো ঝুলে থাকা ঝুড়ির গা জড়িয়ে ওর ঠিক চোখের সামনে ঝুলে রয়েছে একটা সাপ। দেশলাই কাঠির সামান্য আলোয় ছোট্ট দেখল চকচকে সাপের গায়ের রংটা ঠিক গমের মতো। মাথার দিকটা হাতের চেটোর মতো চওড়া। চেরা জিভটা বারবার হাওয়াতে বুলিয়ে নিয়ে শব্দ করছে সরীসৃপটা। সাপের থেকে ও যখন দৃষ্টি সরাতে পারছে না, ঠিক সেই সময় ডান হাতটা ঝাঁকিয়ে শব্দ করে উঠল উফ। আর সেই সঙ্গে চোখের সামনেটা আঁধারে ঢেকে গেল ওর। দেশলাই কাঠির আগুন এতক্ষণে ওর 2 আঙুলের প্রান্তভাগ পুড়িয়ে ফেলেছে। সামান্য দহন জ্বালা সহ্য করেও একসঙ্গে অনেকগুলো দেশলাই কাঠি বার করলো এবার। তারপর বারুদ মাখা দেশলাই বাক্সের গায়ে ঘষতেই ফস শব্দ করে আলোকিত হয়ে উঠল চোখের সামনেটা। এবার আলোর পরিমাণ অপেক্ষাকৃত বেশি, কিন্তু তাতে ফল কিছু হলো না। বটের দোদুল্যমান ঝুড়ি থেকে সাপটা উধাও। নিচে পায়ের দিকটা ভালোভাবে লক্ষ্য করেও কিছু নজরে পড়ল না ওর। পরপর বেশ কিছু দেশলাই কাঠি পুড়িয়ে যতটা সম্ভব আশপাশে অনুসন্ধান চালিয়েও কোনো লাভ হলো না। এরপর আর সেখানে দাঁড়িয়ে থাকা সমীচীন নয় ভেবে ছোট্ট দাঁতে কামড়ে থাকা বিড়িটায় অগ্নিসংযোগ করে দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। আরও খানিকটা অন্ধকারের পথ পেরোতে পারলেই ওর ঘর এসে পড়বে। সামনে আর 2 বাঁক, তারপর ছোট ছোট খড় ছাওয়া মাটির আর দরমার বেড়া দেওয়া ঘরগুলোর শুরু। ছোট্টুর বাড়িটা অনেকটাই তফাতে। শহর থেকে লোকজন আনিয়ে পাকা ঘর তুলেছে। রাত নামতে না নামতেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরগুলো থেকে আর কোনো সাড়া পাওয়া যায় না। ঘরের সামনে পৌঁছে সদর দরজা খুলে ঘরে প্রবেশ করল। আলোহীন ঘরটা ছোট হয়ে আছে ওর কাছে। ইলেকট্রিক নেই। এরপর হাতড়ে হাতড়ে টেবিলের কাছে পৌঁছে ড্রয়ার টেনে মোমবাতি বার করল। তারপর মোমবাতির সলতে আগুন স্পর্শ করতেই আতঙ্কে ছিটকে বিছানায় গিয়ে পড়ল ছোট্টু। ওর চোখে মুখে বিস্ময় আর ভয় মেশানো একটা অভিব্যক্তি ফুটে উঠেছে। টেবিলের যে অংশটায় মোমবাতির কাঁপা কাঁপা আলো পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না, সেখানে 2 হীরের টুকরো জ্বলজ্বল করছে।
স্ফটিকের ন্যায় উজ্জ্বল পাথর দুটি জুড়ে রয়েছে। মিশমিশে কালো একটা বৃহদাকায় সরীসৃপের দেহের সামনের দিকে। এতক্ষণে ছোট্টু বুঝে গেছে সাপের কালো দেহের সাথে লেগে থাকা উজ্জ্বল একজোড়া চোখ ওকে সমানে নিরীক্ষণ করে যাচ্ছে। ধীরে ধীরে সাপটা ফনা উঁচিয়ে দাঁড়িয়ে পড়ছে নিজের লম্বা দণ্ডের ন্যায় দেহটাকে অবলম্বন করে। এই মুহূর্তে শরীরের সামান্য অংশই ছুঁয়ে আছে টেবিলটা। ছোট্টুর ভয়ার্ত দৃষ্টি এখন উপরের দিকে। ও বিছানার উপরে ক্রমশ সরতে সরতে দেয়ালে গিয়ে পিঠ ঠেকিয়ে ফেলেছে। নজর সামনের দিকে বন্দি। আচমকা ঘাড়ের কাছটায় হিমশীতল স্পর্শ অনুভূত হলে ও মাথা ঘুরিয়ে দেখল বটগাছের ঝুড়ি থেকে ঝুলে থাকা সেই গম রঙের সাপটা ওর ঘাড়ের কাছ থেকে নেমে যাচ্ছে বুকের দিকে। এই ভয়ানক পরিস্থিতি ওকে জড় পদার্থে পরিণত করে ফেলল খুব সহজে। শরীর বাহ্যিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না করলেও ওর দেহের ভেতরে যেন ঝড় বইছে। বুকের কাছটায় একটা চাপা ব্যথা জেগে উঠেছে। হৃৎপিণ্ড সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে বুকের প্রাচীরে। মুখ বিবর থেকে গলা পর্যন্ত শুকিয়ে বন্ধ হয়ে আসছে। মাথার ভেতরে যেন গরম হাওয়া বইছে। ওর দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ ঢাকা পড়েছে সাপ দুটোর হিস হিস শব্দের মধ্যে। মৃত্যু ভয় ওর মধ্যে জন্ম নিলে শরীরটা হঠাৎ করেই গ্রাস করে ফেলল অবশ ভাব। পরক্ষণেই ওর চোখের সামনে ঘরটা ছোট হয়ে এসে আধারে মিশে গেল। জ্ঞান শূন্য হয়ে বিছানায় এলিয়ে পড়ল ছোট্টু গায়েনের দেহটা। চোখ খোল, চোখ খোল, চোখ খোল বলছো, চোখ খোল, চোখ খোল। এক নাগাড়ে একই কথা বারবার কানের মধ্যে ধাক্কা দিয়ে চলল ছোট্টু গায়েনের। সেই সঙ্গে ওর দু চোখের ওপরে আছড়ে পড়ছে তরল। নাকে আসছে একটা পোড়া পোড়া গন্ধ, অর্থাৎ ইন্দ্রিয় সক্রিয় হয়ে উঠেছে। এরপর ধীরে ধীরে শরীরটাকে মাজা অবধি তুলে চোখ খুলে বসল ছোট্টু। কোথায় কোথায় গেল সাপটা? হ্যাঁ, তারপর ব্যস্ততার সঙ্গে মাথা ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে নিয়ে অবাক হয়ে বলল, আমি আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, আমি তোকে এখানে এনেছি। ছোট্টু দেখল ওর ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই তান্ত্রিক যার সঙ্গে ওর পলাশ বনের ভেতরে প্রথম সাক্ষাৎ ঘটেছিল, যে তাকে যক্ষিণীর অলৌকিক প্রাসাদ দর্শন করিয়েছিল, যার সাময়িক শিষ্যত্ব লাভের পর অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল সে নিজে। ছোট্টু এবার তান্ত্রিকের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল, বাবা, আপনি ফিরে এসেছেন। আমি জানতাম আপনি আপনি ঠিকই আসবেন, আমি জানতাম। তোকে মৃত্যুদণ্ড দিতে পারলে আমার বুকের জ্বালা মেটে। আপনি কি বলছেন বাবা? মৃত্যুদণ্ড আমাকে? কেন বাবা? বেঈমান, আবার জিজ্ঞেস করছিস কেন? তুই নিজের গুরুর সঙ্গে ছল করেছিস। মনে রাখ, মৃত্যুই তোকে এখানে টেনে এনেছে। আজ তোর অন্তিম দিন। এখনই ওই ধনির আগুনে তোকে পুড়িয়ে মারবো, না তো নরবলি দেব। এতে অবধূতরা সন্তুষ্ট হবে, আমাকে শক্তি প্রদান করবে। কিন্তু বাবা, আমার অপরাধ। তোর অপরাধ করো তারা।
আমি তোকে যক্ষিণীর মায়াবী শক্তির সঙ্গে পরিচয় করিয়েছিলাম, তোকে মহৎ উদ্দেশ্যে প্রস্তুত করছিলাম, কিন্তু তুই কিনা শেষে চৌর্য বৃত্তিতে লিপ্ত হলি। যক্ষিণীর রহস্যময় প্রাসাদে অন্য পুরুষদের পদছাপ পড়েছে একমাত্র তোর লোভের কারণে। আমি গুপ্ত সাধনায় সব জানতে পেরেছি। তুই একাধিকবার মৎস্যরূপী যক্ষিণীর হীরার চোখ উপড়ে এনেছিস। আমার নিষেধ সত্ত্বেও সাধারণ মানুষকে অলৌকিক প্রাসাদের কাহিনী শুনিয়েছিস। তোর এই পাপাচারের কারণে যক্ষিণী দুটো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরেও জানতে চাস তোর অপরাধ কি? মৃত্যু মৃত্যু। তোকে মৃত্যু যাত্রায় না বাড়াতে পারলে আমার শান্তি নেই। সর্বাগ্রে তোর ইহলীলা সাঙ্গ করব, তারপর ওই যক্ষিণীকে বসে আনবো। কথা বলবার সময় তান্ত্রিকের শিকারী পশুর মতো চোখ দুটো দপদপ করে জ্বলে উঠল। সেটা পরখ করে ছোট্টুর মুখের ভেতরটা কেমন শুকিয়ে এলো। ও ঢোক গিলে বলল, বাবা, আমাকে ক্ষমা করুন বাবা। আমি এমন কাজ আর করবো না। লোভে পড়ে আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছিল বাবা। আমি পাপ করেছি বটে, তবে আমি নিরুপায় ছিলাম বাবা। বিশ্বাস করুন, ওই থানার বড়বাবু আমাকে জোর করে থানায় তুলে নিয়ে গেছিল। ওখানে আমি প্রাণের মায়ায় যক্ষিণীর ব্যাপারটা মুখ ফসকে বলে ফেলেছিলাম বাবা। তবে এমন ভুল আর কখনো হবে না। এই আপনার পায়ে পড়ছি, ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন আর কখনো করবো না। আমি ভুল আর কখনো করবো। ক্ষমা করুন। দুরাট মূর্খ, কোনো ক্ষমা নেই। তোর কারণেই আমার এতদিনের সাধনার ফল ব্যর্থ হতে চলেছিল। আমি যক্ষিণীকে সাধনায় তুষ্ট করে ওকে আমার বশে আনতে চেয়েছিলাম, যাতে ওকে দিয়ে অসাধ্য সাধন করতে পারি। আর তুই বারবার ওর চোখ উপড়ে ওকে অতি নিম্নমানের কার্যে লিপ্ত হতে বাধ্য করেছিস। নিজের কার্য সিদ্ধির জন্য যক্ষিণী যতবার নিজের শরীরে কাম ভাব ফুটিয়ে তুলবে, ততই ওর শক্তি ক্ষয় হতে থাকবে। নিজের হারানো চক্ষু ফিরে পাওয়ার ইচ্ছায় ও মানুষকে বশে আনে তার শারীরিক সৌন্দর্য প্রদর্শনের মাধ্যমে। আর এতেই ওর শরীর থেকে ধীরে ধীরে মুছে যেতে থাকে অলৌকিক শক্তি। এরকম চলতে থাকলে ওর অন্তর থেকে স্বর্গীয় ভাব, অলৌকিক শক্তি সমূহ বিলীন হয়ে গিয়ে ও একজন পৃথিবীর সামান্য মানবীতে পরিণত হবে। আমি কিছুতেই হতে দেব না। ওর পূর্ণ সত্তাকে বেঁধে ফেলতে চাই আমি। সে কারণেই ফিরে এসেছি। সাধনা কিছুটা পূর্ণ হয়েছে, আরো খানিকটা বাকি। তবে আর আমি আমার কার্যে বাধা চাই না। তাই প্রথমে তোকে শেষ করার প্রয়োজন আছে। তুই সাধারণ মানুষের মধ্যে অমৃত কুণ্ডের জঙ্গলে যক্ষিণীর অবস্থানের কথা ছড়িয়ে দিয়েছিস। মরতে তোকে হবে, প্রস্তুত হ। কথা শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে ছোট্টুকে আঘাত করবার জন্য তান্ত্রিক তার সর্বক্ষণের সঙ্গী মাথার খুলিটা হাতে তুলে নিয়ে ওকে আঘাত করতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে ছোট্টু তান্ত্রিকের দুই পা জড়িয়ে ধরে বলে উঠল, না, এবার মতো আমায় ক্ষমা করে দিন বাবা। আমি আর কোনোদিন কখনো আপনার কাছে বাধা হব না। আমি আপনার সেবা করবো বাবা। আপনার সাধনা যদি সম্পূর্ণ হয় সেই চেষ্টা করবো। হ্যাঁ, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি যা বলবেন আমি তাই করবো। কেবল মতো একটি বার এই পাপিকে পান ভিক্ষা দিন বাবা। ক্ষমা করে দিন এবারের মতো। তান্ত্রিক ওই অবস্থায় খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। ওর দুই চোখের তারা সমানে নড়ছে। হয়তো কোনো অতীত স্মৃতি জেগে উঠছে ওর মধ্যে। বিবেকের কোনো স্তরে উঁকি দিয়েছে এমন কিছু ছবি, যার কবলে পড়ে তান্ত্রিক তার হাতের করটিটা মাটিতে ফেলে দিতে বাধ্য হল। গম্ভীর মুখে বলল,
এককালে তোর দ্বারা অন্নিত ভিক্ষান্ন খেয়েছি। ওই খাদ্য গ্রহণের স্মৃতি ফেরত আসায় আমাকে থেমে যেতে হচ্ছে, নইলে তোকে মৃত্যুদণ্ড দেওয়ার সংকল্প ছিল আমার। এদিকে আমার অর্ধ সমাপ্ত সাধনা পূর্ণ করতে একজন শিষ্যেরও প্রয়োজন। তোকে এর আগে খানিক শিখিয়ে পড়িয়ে নিয়েছিলাম। তুই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে তোকে পুনরায় আমার কার্যে বহাল করতে পারি। এতে তোর প্রাণও বাঁচবে, আর তুই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগও পাবি। এখন বল, আমার কথা মতো চলবি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আপনার পায়ের তলায় পড়ে থাকবো, আপনি যা বলবেন তাই করব। কেবল পান ভিক্ষা চাইছি বাবা, একটা সুযোগ পেলে আমি আমার ভুলগুলো সব শুধরে ফেলবো বাবা। আরো আরো একবার বিশ্বাস করে দেখুন না আমাকে, আশা করি হতাশ করবো না আপনাকে, সত্যি বলছি। বেশ, বিশ্বাস করলাম, তবে একটা শর্ত আছে। কি সত্য বাবা? এটাই শেষ সুযোগ। আজকের পর তোর কারণে যদি আমার সাধনা পুনরায় বিঘ্নিত হয়, তাহলে আর দয়া নেই, তোকে সেই ক্ষণেই আমি মৃত্যুদণ্ড দেব। এবার বল, রাজি আছিস? হ্যাঁ বাবা, আমি রাজি, আমি রাজি। আর আমি এমন কাজ করবো না যাতে আপনার ক্ষতি হয়। কথাটা মনে রাখিস, প্রাণে বাঁচতে নিজেকে আমার যোগ্য শিষ্য প্রমাণ কর। কথা শেষ করে তান্ত্রিক ধুনির সামনে গিয়ে বসে পড়ল। ছোট্টু চোখের জল মুছে বিড়বিড় করে বলল, আপনার এই জীবন ভিক্ষার ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না বাবা। তবে ছোট্টু গায়েন আর যাই হোক, কথার খেলাপ করে না। আপনার সাধনা এবার সফল হবেই, হ্যাঁ সফল হবেই। এরপরও চুপ করে বসে রইল। তান্ত্রিকের থেকে আগত পরবর্তী আদেশ পালনের আশায় সে উদ্গ্রীব হয়ে আছে। তান্ত্রিক ধ্বনিতে কাঠ গুঁজে দিতে দিতে বলল, তোর সহজে মৃত্যু নেই, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবারে তান্ত্রিকের কথাটা একটু অন্যরকম ঠেকল ছোট্টু গায়েনের কাছে। ও সামান্য সাহস অবলম্বন করে ধুনির সামনে এগিয়ে এলো। আপনি কিভাবে বুঝলেন বাবা যে আমি এত সহজে মরবো না? তান্ত্রিক এবারে উচ্চ কণ্ঠে হেসে উঠল। তারপর নিজের কাঁধ থেকে ঝুলিটা নামিয়ে ছোট্টুর দিকে এগিয়ে দিয়ে বলল, এর মধ্যে কি আছে দেখ একবার। ধনির আগুনের আলোয় ছোট্টু ঝুলির ভেতরে দৃষ্টি ফেলে দেখল সেখানে দুজোড়া উজ্জ্বল হীরের টুকরো জ্বলজ্বল করছে। এই আলোক দুটি ওর পূর্ব পরিচিত। ওই ঔজ্জ্বল্যে ভীষণ আতঙ্কের আবেদন মিশে রয়েছে। ছোট্টুর বুকের রক্ত ঠান্ডা হয়ে গিয়ে জমাট বেঁধে এলে ও পিছু সরে বসল। এরপর ঝুলির ভেতর থেকে হিস হিস শব্দ ভেসে এলে ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বন্ধ করুন, বন্ধ করুন ঝুলির মুখটা বাবা, আমি দেখতে চাই না। ওই সাপ দুটো আমার পিছু নিয়েছিল সন্ধ্যে থেকে, ওরা আমাকে মেরে ফেলতে চায় বাবা। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। ঝুলিটা আবার কাঁধে তুলে তান্ত্রিক হাসতে হাসতে বলল, আমি ওদের তোর কাছে পাঠিয়েছিলাম রে। কি? কেন বাবা? হ্যাঁ, আমাকে মেরে ফেলার জন্য? খানিকটা তাই। অবশ্য তোকে আমার কথা স্মরণ করাবার দরকারও ছিল। আমার দেখানো পথে অর্থ উপার্জন করে চলেছিস, এদিকে আমাকে স্মরণে নেই। সে কারণে আমি এক প্রকার ক্ষিপ্ত হই তোর ওপর নাগমোহিনী বিদ্যার প্রয়োগ করেছিলাম। নাগমোহিনী বিদ্যা? সে আবার কি বাবা? সে সাংঘাতিক বিপজ্জনক বিদ্যা।
উপরি পাওনার মতো এই সর্বনেশে বিদ্যা আমার আয়ত্তে এসে গিয়েছিল। অবশ্য এই বিদ্যা প্রয়োগে অনেক সময় উল্টো ফলও আসে, সে কারণে তান্ত্রিকরা এটির প্রয়োগ আজকাল আর করে না। এক ধরনের লুপ্ত বিদ্যা বলা যেতে পারে। এই শক্তি অর্জনের ঘটনাবলীও চমৎকার। তান্ত্রিকের কথায় একটা রহস্যের উৎসমুখ খুলে যেতে দেখে ছোট্ট অসীম কৌতূহলী হয়ে পড়েছে ঠিকই, তবে প্রশ্ন করবার সাহস সে জোগাড় করতে পারল না। তবে তান্ত্রিক স্বয়ং নিজে থেকেই সে কাহিনী শোনাল। আমি সেবার অমৃতকুণ্ডের জঙ্গলের ভিতরে সেই অলৌকিক প্রাসাদের প্রবেশে ব্যর্থ হয়ে খুব অপমানিত বোধ করছিলাম, বুঝলি। তাই আর সময় নষ্ট না করে এখান থেকে সোজা আসামের মায়াং গ্রামে আমার গুরুর কাছে গিয়ে উঠেছিলাম। এরপর আমার অভিষ্ট এবং আমার পরাজয়ের কথা গুরুদেবের কানে প্রবেশ করতেই তিনি বললেন, যক্ষ যক্ষিণী বসে আনবার কৌশল তিনি আমায় শিখিয়ে দেবেন। তবে তা এখনই নয়, সময় লাগবে। কারণ গুরুদেবকে একটি বিশেষ কার্যে মাস 6 জন্য অন্যত্র চলে যেতে হচ্ছে। সেখান থেকে ফিরে এসে তিনি যক্ষিণী সন্তুষ্টির বিদ্যে শেখাবেন। ততদিন আমি যেন গুরুগৃহেই অপেক্ষা করি। আমি গুরুদেবের আদেশ পালন করলাম, কারণ তখন আমার মাথায় কেবল যক্ষিণীকে বসে আনবার ইচ্ছাই ঘুরপাক খাচ্ছে। কিন্তু এতগুলো দিন একাকী সেখানে অতিবাহিত করব কিভাবে, এই চিন্তা মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে একটি উপায়ও ভেসে উঠল। আমি গুরুদেবের গৃহে সংগ্রহকৃত তন্ত্র নির্ভর পুঁথিপত্র ঘাঁটতে শুরু করলাম। অজস্র পুঁথি। ওই কয়েক মাসে পড়ে বুঝে উঠতে আমার বেশ কষ্টই হচ্ছিল। এমন সময় আমার হাতে এসে ঠেকল 2টি আশ্চর্য পুঁথি। একটির নাম সর্বতন্ত্র এবং অন্যটির নাম কালাগ্নি ভৈরব তন্ত্র। পুঁথি দুটির ভেতরে চিত্রসহ বিশেষ গুপ্ততন্ত্রের নির্দেশ আছে। মন্ত্র প্রক্রিয়া সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে। মনোযোগ সহকারে পুঁথির সমস্ত পৃষ্ঠা অধ্যয়ন করবার পর যে জ্ঞান আরোহণ করলাম তা অতীব চমৎকার। কি সেই জ্ঞান বাবা? পুঁথির নির্দেশ অনুযায়ী তন্ত্রক্রিয়ায় নিয়োজিত হলে একটি বিশেষ প্রজাতির সর্পকে সর্বক্ষণের জন্য বশীভূত করা সম্ভব। সেই সর্পকুল এই পার্থিব জগতের নয়। তাদের উৎপত্তি তন্ত্রক্রিয়ার মধ্য দিয়ে এবং তাদের বিনাশও তন্ত্রে। সেই বিষাক্ত সর্পকুলের নাম কালাক্ষ। এরা সাধারণত 2টি বর্ণের হয়ে থাকে। এদের 2টি চোখ সর্বদা মণিমাণিক্যের ন্যায় দ্যুতি বিচ্ছুরিত করতে থাকে। তবে একটা বিষয় এখানে পরিষ্কার করবার প্রয়োজন আছে। ওই সাপেদের কেবল শত্রু নিধনের জন্যই ব্যবহার করা সম্ভব। তবে তান্ত্রিকের নির্দেশ ছাড়া তারা কাউকে দংশন করবে না। হাতে সময় ছিল, সেই ফাঁকে আমি সেই বিদ্যা পুরোপুরি আয়ত্ত করে ফেললাম, আর তা প্রয়োগ করেছিলাম তোর বিরুদ্ধে। তোকে ভয় প্রদর্শনই আমার মূল লক্ষ্য ছিল। এদের চোখের দিকে তাকালে সম্মোহিত বা অচৈতন্য হয়ে যাওয়ারও ভয় থাকে। আচ্ছা বাবা, আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে এখানে কে নিয়ে এলো? আমি এই জ্ঞান হারাবার পর সাপ দুটো সুর করে ফিরে এসে আমার ঝুলির মধ্যে যখন প্রবেশ করলো, আমি বুঝে গেলাম এদের কাজ শেষ, তাই বিশ্রাম নিতে এসেছে। এরপর ওদের বিশ্রামের ব্যবস্থা করে আমি সোজা গিয়ে হাজির হলাম তোর বাসায়। সেখান থেকেই তোকে ঘাড়ে করে তুলে এনেছি।
আমার অলৌকিক শক্তির ব্যাপারে তুই তো অবগত আছিস, সুতরাং দৈহিক বল নিয়ে তোর সন্দেহ থাকা উচিত নয়। কি বলিস? প্রত্যুত্তরে ছোট্টু গায়েন কেবল গোল গোল চোখে চেয়ে রইল তান্ত্রিকের দিকে। তান্ত্রিক এবারে তার সামনে রাখা করটির গায়ে সিঁদুরের প্রলেপ দিল। তারপর একটা ভাঙা কড়ি করটির ওপরে রাখল। সামনে ধুনির গনগনে আগুনের লেলিহান শিখা থেকে উত্তাপ আসছে। মৃগচর্মের আসনে এবারে পদ্মাসনে বসল তান্ত্রিক। তারপর দুই চোখ বন্ধ করে দুই হাতের চেটো একসঙ্গে জোড়া করে রাখল বুকের কাছে। হাতের 10টা আঙুলের অবস্থান অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো। এবারে তান্ত্রিক ওই অবস্থাতেই মন্ত্র উচ্চারণ করে চলল বারংবার। ওম হ্রিম যক্ষিণী ভামিনী রতিপ্রিয়ে স্বাহা। 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 ছোট্টু গায়েন হাত পা গুটিয়ে আশ্চর্য কিছু ঘটে যাওয়ার অপেক্ষায় বসে রইল। দীর্ঘক্ষণ একই মন্ত্র বারংবার উচ্চারণ করার পর তান্ত্রিক তার সাপদের মতো রক্তবর্ণ চোখ খুলল। তারপর ধ্বনিতে এক মুঠো কর্পূর চূর্ণ ছুঁড়ে দিয়ে বলল, ছল ছল, আমার সঙ্গে ছল করে চলেছে সে। কিছুতেই ধরা দিতে চায় না। না না না, আর না। এবারে তোর মারণ যজ্ঞের আয়োজন আমাকে করতেই হবে। কি হয়েছে বাবা? হ্যাঁ, কে ধরা দিতে চাইছে না? আমি সর্বশক্তি প্রয়োগ করব। বারবার সাধনা বিফল হতে দেব না আমি। প্রয়োজনে গুরুদেবের শেখানো শেষ অস্ত্র নিষিদ্ধ অষ্টঅস্থি সাধনা করব। তো হার মানব না আমি। তান্ত্রিককে বিচলিত হতে দেখে ছোট্টুর ভেতরটা ছটপট করে উঠল। ও উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ে কিছু বলবার জন্য এগিয়ে এলে তান্ত্রিক আগেই বলে উঠল, শোন, সময় বড়ই কম, কাজ অনেক। তোর সহযোগিতা ছাড়াই অসাধ্য সাধনা আমার পক্ষে সম্ভব নয়। তুই শেষ পর্যন্ত সঙ্গ দিবি তো? তান্ত্রিকের হাবভাব মোটেও ভালো নয়। ছোট্টুর মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। এই মুহূর্তে এক টুকরো কথা ওর ঠোঁট ফসকে বের হলো না। ও কেবল সম্মতি সূচক মাথা নাড়াল। তান্ত্রিক আশ্বস্ত হয়ে বলে চলল, আমার সহচর বৃত্তি করার সঙ্গে সঙ্গে তোকে আবার একবার ওই প্রাসাদে প্রবেশ করতে হবে। যক্ষিণীর হীরক চক্ষু ব্যতীত আমার সাধনার নিষ্ফলা। এতদিন তো নিজের সুখের কারণে প্রাসাদের সরোবর থেকে হীরা তুলে এনেছিস। এবার আমার সিদ্ধি লাভের জন্য পারবি তো আনতে? হ্যাঁ, পারবো বাবা, পারবো, খুব পারবো। কিন্তু নতুন রক্ত পাবো কোথায় বাবা? হ্যাঁ, কোথায় পাবো? কেন? আমার উষ্ণ রক্ত সেই মৎস্যকুল কি শান্ত হবে না? আমি সরাবর্তী রক্ত দেব তোকে। তুই কেবল সামনের পূর্ণিমার অপেক্ষায় থাক। হীরকখণ্ড আমার চাই। মাফ করবেন বাবা, অভয় দিলে একটা কথা বলবার ছিল। কি কথা? নির্ভয় বল। বলছিলাম, পাত্র করে বয়ে নিয়ে যাওয়া রক্তে কতটা কাজ দেবে এই ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। আসলে আমি যতবার মাছের চোখ থেকে হিরে তুলে এনেছি ততবারই ঘটনাস্থলে টাটকা দেহে রক্ত ব্যবহার করেছি। তবে আপনি কিছু ভাববেন না, পূর্ণিমা আস্তে আস্তে আমি ঠিক কাউকে না কাউকে প্রাসাদে নিয়ে গিয়ে রক্তের ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে বাবা। আপনি কাজ শুরু করুন। হ্যাঁ, আপনি কাজ শুরু করুন। বেশ, সেটাই তো তাহলে তোর থাকলো।
তবে এখানে শেষ নয়। সাধনার অর্ঘ্য তালিকা বৃহৎ। এমন কিছু সামগ্রী আমার প্রয়োজন আছে যা তোকেই জোগাড় করে আনতে হবে। কি কি জিনিস বাবা? চিতা দহনের সময় শ্মশানের পরিত্যক্ত সব বস্তুই আমার চাই। অবশ্য সেগুলো দ্বিতীয়বার ব্যবহারের যেন যোগ্য হয়। যেমন ভাঙা মাটির সরা বা কলসি, কাঁচা বাঁশ, মরা পোড়াবার কাঠ, চিতার ছাই, মরার দেহের কাপড়, কোনো অলংকার, কেশ প্রভৃতি। পারবি তো জোগাড় করতে? হ্যাঁ বাবা, পারবো। এ আর এমন কি শক্ত কাজ? সামান্য কিছু অর্থ খরচা করলেই ওসব জোগাড় হয়ে যাবে। আমি সময় সুযোগ বুঝে ওই সমস্ত জিনিস আপনাকে দিয়ে দেবো। বটে, ভারী সরল উপকরণ ঠেকছে তোর কাছে, তাই তো? তবে আসল উপকরণটি সংগ্রহ করতে পারলে জানবো আমার সাধনা লব্ধ অলৌকিক শক্তির কিয়দাংশ পাওয়ার তুই অযোগ্য। সেটা কি? তুই খানিক আগে আমার ক্রোধাগ্নি থেকে বাঁচতে চেয়েছিলিস না? পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলিস? নে, তোকে পুণ্য অর্জনের সুযোগ করে দিলাম। অস্থি চাই আমার, অস্থি। মানব শরীরের 8টি স্থানের 8 ধরনের অস্থি প্রয়োজন। ও জিনিস সংগ্রহ করতে না পারলে এই সাধনার শুরু সম্ভব নয়। এই নিষিদ্ধ ক্রিয়াকর্মে ওটি সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্ঘ্য। ওই অস্থির সাহায্যে আসল জিনিস প্রস্তুত করার প্রয়োজন আছে। তবে খেয়াল থাকে যেন যে দেহের অস্থি প্রয়োজন তার যেন অপমৃত্যু ঘটে থাকে। কি পারবি জোগাড় করতে? পারবি না তো জানতাম। তোর পক্ষে আমার কার্যবিধি পালন করা অসম্ভব। অর্থাৎ আপনি আমাকে লাশ চুরি করতে বলছেন? সে কিভাবে তুই সংগ্রহ করবি সেটা তোর বিষয়, আমি বলে দেব। শ্মশান থেকে লাশ চুরি করবি নাকি জ্যান্ত মানুষ মেরে পুঁতে ফেলবি তুই ভাববি। আমি কেবল মার্গদর্শন করালাম। তবে মনে রাখ, আমার রাগ কিন্তু তোর প্রতি তিল সমানও কমেনি। অন্যদিকে তুই আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। অস্থি জোগাড় না করতে পারলে আমার ঝুলিতে থাকা কালাক্ষ দুটোকে আবার তোর পিছু লেলিয়ে দেব। ওরা তোকে দংশন করলে শ্বাস নেওয়ার ফুরসত পাবি না। তারপর তোর দেহ থেকে এই অস্থি ছাড়িয়ে আমি আমার সাধনা সম্পূর্ণ করব। আমার ক্রোধ মিটবে, সাধনাও। এখন যা, এখান থেকে যা। যতটা দ্রুত সম্ভব সমস্ত উপকরণ সংগ্রহ করে রাত্রিকালে এখানে এসে আমার সঙ্গে দেখা করবি। যা যা, ধরা। এরপর ছোট্টু গায়েনের মুখ থেকে একটিও কথা সরেনি। কেবল পা চলেছিল অন্ধকার জঙ্গলের ভেতর দিকে। পেছন থেকে তান্ত্রিক আবার বলে উঠল, বেশি দেরি করিস না, কালাক্ষ সর্পের কথা স্মরণে রাখিস। থানার সামনে ধুলো উড়িয়ে একটা গাড়ি এসে থামল। ঘরের ভেতর থেকে জানলা গলে রাম সিংয়ের স্থির দৃষ্টি সেদিকে পড়ল। ও তৎক্ষণাৎ হাতের কাজটা বন্ধ রেখে ছুটে থানার বাইরে বেরিয়ে এলো। সদ্য আগত গাড়ি থেকে নামলেন সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দত্ত। রাম সিং ইন্দ্রজিৎ দত্তের খাকি পোশাকে আটকে থাকা নেম প্লেটটায় নজর বুলিয়ে ঝট করে একটা সেলাম ঠুকে বলল, সালাম সাব। আপনার যে আজ সন্ধ্যাবেলা আসার কথা ছিল সাব। ইন্দ্রজিৎ দত্ত গাড়ির ভাড়া মিটিয়ে বললেন, আগে এসে কি ভুল করে ফেললাম রাম সিং? রাম সিং জিভ কাটল। তারপর গাড়ির ভেতর থেকে লাগেজটা বার করে বলল,
আপনি কি বলছেন সাব? আমি তো কবে থেকে এই পথ চেয়ে বসে আছি আপনি আসবেন বলে। হ্যাঁ, এই বিদেশে জঙ্গলের ধারে একা একা থাকতে কি ভালো লাগে? হ্যাঁ বলুন। এই যে এখন আপনি এলেন, এখন ধরে প্রাণ এলো। হ্যাঁ, কমসে কম কথা বলবার মতো তো একটা মানুষ পেলাম। আসেন 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 সাহেব, ভেতরে আসেন। রাম সিং এবারে আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল। সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দত্ত চারপাশটায় নজর বোলাতে বোলাতে এগিয়ে চললেন। এরপর থানায় ঢুকে ঘরের ভেতরটা ভালো করে ঘুরে দেখলেন। তারপর জানলার বাইরে দিয়ে তাকিয়ে রইলেন থানার পেছন দিকের জঙ্গলটার দিকে। থমথমে জঙ্গলের ভেতর থেকে পশু পাখি কীট পতঙ্গের শব্দ ভেসে আসছে। জঙ্গলের সবুজ ও ধূসর রঙের ভেতরে জমে থাকা অন্ধকারের স্তূপগুলোর দিকে তাকিয়ে একটা সিগারেট ধরালেন ইন্দ্রজিৎ দত্ত। নানান রকম রহস্য মাথার ভেতরে দানা পেকে উঠতে শুরু করেছে তার। জঙ্গলের দিক থেকে ঠান্ডা বাতাসের মতো একটা মোহ যখন পেয়ে বসেছিল ইন্দ্রজিৎ দত্তকে, ঠিক তখনই কানে এলো রাম সিং বলছে, সাহেব আপনার থাকার ব্যবস্থা ওদিকেই করেছি। আধ খাওয়া সিগারেটটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে ইন্দ্রজিৎ দত্ত ঘুরে দাঁড়ালেন। কয়েকদিন ধরেই থানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আজ সকাল থেকে আপনার থাকবার জায়গাটা সাফাইয়ের কাজ চলছে। একা হাতে আমাকেই সব করতে হয়। ভেবেছিলাম সন্ধেবেলা আমি জিপে করে আপনাকে স্টেশন থেকে আনতে যাব, তা আপনি যখন নিজেই চলে এলেন আমার কাজ কমে গেল সাব। ইন্দ্রজিৎ দত্ত থানার ভেতরের আসবাবপত্রগুলো লক্ষ্য করে হাসি মুখে বললেন, ভালোই সাফাই করেছো দেখছি। তা কাগজপত্র সব ঠিক আছে তো, নাকি সেগুলো সাফাই করে দিয়েছো? এই আপনি কি বলছেন সাব? এত বছর হয়ে গেল আর কাগজের গুরুত্ব বুঝবো না? হ্যাঁ, ওইটাই তো ভয় রাম সিং। আমাদের ডিপার্টমেন্টে যে কাগজের গুরুত্ব বেশি সেটাই লোপাট হওয়ার ভয় থাকে। কথা শেষ করে ইন্দ্রজিৎ দত্ত সামনের টেবিলে বসলেন। তারপর হাতের সামনের কয়েকটা ফাইল নেড়ে ঘেঁটে বললেন, যারা সাব ইন্সপেক্টর রমিও বাগচির কেসটার ইনভেস্টিগেশনে এসেছিলেন তাদের তুমি কি খাইয়েছিলে রাম সিং? মতলব ওদের তো আমি সবজি পুরি খাইয়েছিলাম সাব। হঠাৎ আপনি এই কথা বুঝছেন যে? এমনি, আসলে ওরা ফিরে গিয়ে তোমার খুব সুখ্যাতি করছিলেন তো, তাই ভাবলাম খাবার বাদে অন্য কিছু খাইয়েছিলে কিনা। কারণ আজকাল তো কেউ কারো এমনি সুখ্যাতি করে না। দুনিয়া বড় গোলমেলে রাম সিং। যাক, এখন সেসব কথা থাক। আমার জন্য কি খাবার ব্যবস্থা করেছো বলো? রাস্তায় বিস্বাদ চা জল খাবার খেয়ে পেটে চড়া পড়ে গেছে একদম। কথা বলতে বলতে হঠাৎ থেমে ইন্দ্রজিৎ দত্ত কয়েকবার তুড়ি বাজিয়ে বললেন, রাম সিং, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাম সিং অল্পক্ষণের জন্য ভাবনার স্তরে হারিয়ে গিয়েছিল। আসলে ইন্দ্রজিৎ দত্তের কথার মারপ্যাঁচের আসল সত্য উদ্ঘাটনে ব্যস্ত ছিল ওর মন ও মস্তিষ্ক। আচমকা ইন্দ্রজিৎ দত্তের হাঁক ডাক আর তুড়ির শব্দে সম্বিত ফিরে পেয়ে ও থতমত খেয়ে বলল, হ্যাঁ সাব। কি হয়েছে তোমার বলো তো? তবিয়ত থোড়া ঠিক নেই সাব। দিন দুই আগে রাতের দিকে একটু বুখার এসেছিল। জ্বর? তো ওষুধ ডাক্তার কিছু ব্যবস্থা হয়েছে? অত বাড়াবাড়ি কিছু নয় সাব, ও সব ঠিক হয়ে যাবে। এখন শরীরটা সামান্য উইক লাগছে, এই যা। কিন্তু এই শরীরে তুমি রান্না করতে পারবে কি, নাকি বাইরে থেকে খাবার আনাবো? এখানে বাইরে কোথায় খাবার পাবেন সাব? দোকান বাজার তো নেই, চারিদিকে কেবল জঙ্গল, মানুষজন কম। দূরে দূরে কয়েকটা গ্রাম আছে। আমাকে কিছুটা সময় দিন, আমি যা হোক কিছু একটা ব্যবস্থা করছি। বেশ। রাম সিং এবারে রান্নার ব্যবস্থা করতে পাশের ঘরে চলে গেল। ইন্দ্রজিৎ দত্ত টেবিলের উপরে রাখা কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখতে থাকলেন।
বেশ কিছুক্ষণ ধরে পাশের ঘর থেকে বাসন কোসন নড়বার আওয়াজ আসছে। এদিকে এতক্ষণে ইন্দ্রজিৎ দত্ত টেবিল ছেড়ে উঠে পাশের আলমারিতে রাখা ফাইলগুলো দেখে ফেলেছেন। খানিক বাদে খাবার টেবিলে গোটা চারেক ভুট্টার আটার রুটি আর এক বাটি ডাল নামিয়ে রেখে কনস্টেবল রাম সিং বলল, এ লিজিয়ে, এইটুকুই রাঁধতে পেরেছি সাব, আজকের দিনটা কোনো মতে চালিয়ে নিন। হ্যাঁ, এক টুকরো গরম রুটি ডালে ডুবিয়ে মুখে তুললেন সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দত্ত। তারপর স্বাদ অনুভব করে বললেন, তোমার বেশ ভালো রান্নার হাত আছে তো রাম সিং, তা রান্না ছাড়া আর কি কি পারো? ইন্দ্রজিৎ দত্তের কথার মধ্যে একটা হেঁয়ালি আছে, সেটা অনেক আগেই টের পেয়েছে রাম সিং। এখন ইন্দ্রজিৎ দত্তের ইঙ্গিতপূর্ণ কথার মর্মার্থ আন্দাজ করে রাম সিং জবাব দিল, আপনার কথাটা ঠিক বুঝলাম না স্যার। বলছিলাম পুলিশের ডিউটিটা ঠিক মতো আসে তো, নাকি এখানে রান্না করেই সময় কাটাও? আপনি কি বলছেন স্যার? ডিউটি করবার জন্যই তো ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এই জঙ্গলে পড়ে আছি। বাহ, তার মানে তুমি বলছো তুমি কাজের লোক। বেশ, এবার বলো তো, আমার আগে এখানে যে সাব ইন্সপেক্টর ছিলেন অর্থাৎ অমিয় বাগচি, তিনি ঠিক কিভাবে মারা গেলেন? প্রশ্নটা শোনবার পর রাম সিংয়ের বুকের ভেতরে যে ঢেউটা উঠেছিল সেটা খুব সাবধানে সামলে নিল। মুখের ওপরেও কোনো অস্বস্তির চিহ্ন ফুটতে না দিয়ে জবাব দিল, ও তো সাব রিপোর্টে সাফ সাফ লিখা ছিল যে মিস্টার বাগচিকে অমৃত কুণ্ডের জঙ্গলে বনো জানোয়ারে টেনে নিয়ে গেছিল। এরপর ইনভেস্টিগেশন টিম এলো এখানে। হ্যাঁ, তারাও মিস্টার বাগচির দেহটা পরীক্ষা করে ডিপার্টমেন্টে জানালেন যে এই কাজ জানোয়ারেরই বটে। তাছাড়া লাশটা আপনিও দেখলে বুঝতেন যে শরীরের ওই অবস্থা কোনো জানোয়ার ছাড়া কেউ করতে পারে না। মানুষের দুই চোখ উপরে ফেলে চোয়াল ভেঙে ফেলা খুব সহজ ব্যাপার নয় স্যার। আমিও তো সেই কথাই ভাবছি। বুনো জানোয়ারের অমন সূক্ষ্মভাবে শুধুমাত্র অক্ষিকোটর থেকে চোখ তুলে ফেলা সহজ ব্যাপার নয়। শরীরের অন্য কোনো স্থানে নখ দাঁতের চিহ্ন নেই। আচ্ছা, জানোয়ারটা কি হিংস্র নয়? সে আমি কি করে বলবো স্যার, আমি তো তাকে দেখিনি। বড় বড় সাবরা এসে যা বললো তাই আপনাকে বলছি। আপনি কি অন্য কিছু সন্দেহ করছেন? অল্পক্ষণের জন্য থামলেন ইন্দ্রজিৎ দত্ত। তারপর রাম সিংয়ের কুঁচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বললেন, এক কাপ চা খাওয়াতে পারো? রাম সিং ওই সময়টুকু ইন্দ্রজিৎ দত্তের কাছ থেকে আশ্চর্য কিছু শুনবার জন্য অপেক্ষা করছিল। ইন্দ্রজিৎ দত্তের চা খাওয়ার আবদারে সে মোহ ভাঙলে জি সাহেব, এখনই এনে দিচ্ছি। ও রান্নাঘরের দিকে চলে গেল। মিনিট 10 পর আবার খাবার টেবিলের সামনে এসে এক পেয়ালা চা নামিয়ে রাখল। ততক্ষণে ইন্দ্রজিৎ দত্তের খাওয়া শেষ। তিনি উষ্ণ চায়ে চুমুক দিয়ে বললেন, তুমি সত্যি জাদুকর রাম সিং, চা খানাও খাসা বানিয়েছ। তা এসব শিখলে কোথায়? চায়ে আমার কোনো কারিশমা নাই সাহেব। এটা শহর থেকে আনানো মাকাইবাড়ির রিয়েল এস্টেটের টি। তবে খাস বাত হলো এটা তৈরি করেছি ভেড়ার দুধ দিয়ে, এক ফোঁটাও জল দিইনি। বাহ বাহ বাহ, চায়ে এক ফোঁটাও জল দাওনি, ভালো কথা। আর পুলিশের রিপোর্টে? কথাটা বলবার সময় ইন্দ্রজিৎ দত্তের মুখভঙ্গিটা মোটেও সুবিধার ছিল না। সেটা আঁচ করে রাম সিংয়ের মুখের রং উড়ে গেল। ও কয়েক সেকেন্ড অপ্রস্তুতের মতো দাঁড়িয়ে রইল। তারপর কপালে একজোড়া ভাঁজ এঁকে বলল, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো স্যার? বলতে চাইছি, থানার ভেতর 2 রাউন্ড গুলি চলেছিল, যার চিহ্ন এখনো দেওয়ালের গায়ে রয়েছে।
ওদিকে রিপোর্টে লেখা আছে অমিয় বাগচির সার্ভিস রিভলভারের চেম্বারে 2টো বুলেট কম ছিল। রিভলভার থেকে যে 2টো ফায়ার হয়েছে সেটাও ফরেন্সিক ল্যাবে প্রমাণ হয়েছে। এখন বুনো জানোয়ারে অমিয় বাগচিকে যদি জঙ্গলে ধরে থাকে তাহলে স্বাভাবিকভাবে তিনি ওখানেই ফায়ারিংটা করবেন। তাহলে ঘরের দেওয়ালে এই 2টো বুলেটের দাগ কেন? আর এই 2টো দাগের সঙ্গে যদি অমিয় বাগচির কোনো সম্পর্ক না থাকে তাহলে এই 2টো ফায়ারিং কে করলো? এই প্রশ্নগুলো তোমার মাথায় আসেনি রাম সিং? না সাব, কারণ আপনি হয়তো জানেন না এই থানার পিছনের জঙ্গলটার দখলদারি নিয়ে এক সময় ঝামেলা চরমে উঠেছিল। এক সময় উত্তেজিত গুন্ডাদের তরফ থেকে থানাকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছিল। এগুলো ওসবেরই ছিল। বুঝলাম। তবে আমি ভাবছিলাম অন্য কিছু। এমনও তো হতে পারে যে জানোয়ারটা থানার মধ্যে ঢুকে পড়েছিল, এরপর তার থেকে বাঁচতে মিস্টার বাগচি 2টো গুলি ছোড়েন, কিন্তু লক্ষ্যভেদ হয় না। এরপর জন্তুটা অমিয় বাগচিকে থানা থেকে টেনে নিয়ে গেছে। এরকম কিছু ঘটেনি স্যার, আমি থানায় ছিলাম। বেশ। দিনু মাস্টার কে রাম সিং? আপনি দিনু মাস্টারের সম্বন্ধে জানলেন কিভাবে স্যার? আমি থানার ইনচার্জ নেওয়ার আগে এখানকার লোকজন এবং চাঁদপুরের লোকজনের সঙ্গে কথা বলেছি। ইনফরমেশন আমার কাছেও কিছু আছে। দিনু মাস্টার এখানকারই লোক। ওরও মিস্টার বাগচির মতো জানোয়ারের হাতে মৃত্যু হয়েছিল স্যার। সেটারই তদন্ত করতে গিয়ে তো আমি সবকেও মরতে হলো। জানোয়ারটা আশেপাশেই ছিল, সব খেয়াল করেননি। তার মানে তদন্তটা জানোয়ারটা ভালো চোখে দেখেনি। বুদ্ধিমান জানোয়ার বলতে হবে। জঙ্গল তো থানা থেকে বেশি দূরে নয়। তুমি কোনো কিছু টের পাওনি? আগে না স্যার, সাব বেরিয়ে যাবার সময় বলে গিয়েছিলেন যে আমি যেন থানা ছেড়ে বাইরে না বেরোই। আমি এখানেই ছিলাম। জঙ্গলের ভিতর থেকে কোনো সারা শব্দ আমি পাইনি। জানোয়ারটাকে এখানকার কেউ চোখে দেখেছিল? আগে না সাব। তাছাড়া অমৃতকুণ্ডের জঙ্গল নিয়ে অনেক রটনা আছে সাব, সেসব হয়তো আপনি বিশ্বাস করবেন না, তবে এখানকার লোকজন বিশ্বাস করে যে ওই জঙ্গলের ভিতরে কোনো অশুভ শক্তি আছে। তাই ওই জঙ্গলের ভিতরে যাওয়াটা অনেকেই পছন্দ করে না। ওদের বক্তব্য যে 2টো মানুষকেই মেরেছে শয়তানি, এই জানোয়ারের কাজ নয়। অশুভ শক্তি? অশুভ শক্তি মানে কি? ভূত প্রেত? সে আমি জানি না সব, লোকে বলে তাই মানি। তার মানে তুমি বলতে চাইছো দিনু মাস্টার ও মিস্টার বাগচিকে ভূত প্রেতেও শেষ করে ফেলতে পারে? আর এটা যদি সত্যি হয় তাহলে বেশ বুদ্ধিমান ভূত বলতে হবে, কারণ লাশের অবস্থা সে এমন করে রাখলো যাতে পোস্টমর্টেম রিপোর্টে আসে মৃত্যুর কারণ বুনো জানোয়ার। ইন্টারেস্টিং। ভূতেদেরও আজকাল ক্রাইম করে লুকোবার প্রয়োজন হয়ে পড়ছে। কি বলো রাম সিং? আইনকে তারাও আজকাল ভয় পাচ্ছে না? দেখো, তুমি যত চুপ করে থাকবে তত কেসটা সলভ করতে আমার সুবিধা হবে রাম সিং। কারণ নিজেকে সন্দেহ থেকে বার করার জন্য তোমার কথা বলার প্রয়োজন আছে। আর একটা কথা, আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমার রান্নার সুখ্যাতি করতে আসিনি, কেমন? কথাটা মনে রেখো। আমি বেরোলাম, ফিরতে রাত হবে। কথা শেষ করে সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দত্ত থানার বাইরে বেরিয়ে এলেন। তারপর থানার গাড়িতে উঠে বেরিয়ে গেলেন থানার পেছন দিকের জঙ্গলের রাস্তা ধরে। জঙ্গলের ধার ঘেঁষে গাড়িটা যখন ছুটে চলেছে, রাম সিং এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল। ওর 2 চোয়াল শক্ত, হাতের আঙুলগুলো ছটফট করছে ভয়ানক হিংস্রতায়, চোখের কোণে রক্তিম আভা।
মায়াবী রাত নেমেছে পৃথিবীর বুকে। চতুর্দিকে সীমাহীন প্রশান্তি বিরাজ করছে। জঙ্গলের মাথার উপরে ক্ষয়ে যাওয়া ভাঙা চাঁদের দেখা মিলেছে অনেক আগেই। নক্ষত্ররাও সংখ্যায় কম। বাইরে তেমন আলো নেই। রাম সিং থানার সদর গেটটা সামান্য টেনে দিয়ে নেমে এলো মেঠো পথে। তারপর চারিদিকে ভালোভাবে চেয়ে নিয়ে হাতের টর্চ লাইটটা জেলে রাস্তায় আলো ফেলল। এরপর মানুষ চলাচলের সীমানা ছাড়িয়ে ও হাঁটতে শুরু করলো জঙ্গলের গা ঘেঁষে। হাতের আলোটা ঘুরিয়ে কয়েকবার পিছু দেখে নিয়েছে ও। না, কোনো ভয় বা দুশ্চিন্তা নেই। সে একাই হেঁটে চলেছে জঙ্গলের দিকে। কেউ তাকে অনুসরণ করছে না। জঙ্গল ঢাকা মাটির ওপরে দ্রুত পড়ছে ওর পা দুটো। অন্ধকারে ওর চলবার ধরন বলছে এদিকটা ওর ভীষণ চেনা। চোখ বেঁধেও সে লক্ষ্যে পৌঁছে যেতে পারে। আরও খানিকটা বুনো লতাপাতা আর অন্ধকার ঠেলে ভেতরে প্রবেশ করতেই ওর কানে এলো একটা শীষ ধ্বনি। এবারে দিক বদল করে ও এগিয়ে চলল অন্যদিকে। মাথার উপরে ছেঁড়া ছেঁড়া আলো ধোয়া আকাশের দেখা মিলছে। শীষ ধ্বনি এখন থেমেছে। একটা বৃহৎ কাণ্ড বৃক্ষ পেরিয়ে আসতেই ওর চোখে পড়ল অন্ধকারে জলজল করছে একটা লাল বিন্দু। নাকে তামাক পোড়ার গন্ধটাও এসেছে। টর্চের আলো বন্ধ করে আরো কয়েক পা ও এগোলো। তারপর একটা গাছের বাঁকানো মোটা শেকড়ের উপর হেলান দিয়ে বসে রাম সিং বলল, খারাপ খবর আছে। অন্ধকারে জ্বলতে থাকা রক্তিম আলোক বিন্দুটা এবারে নেমে এলো নিচে। সেই সঙ্গে অন্ধকার থেকে কণ্ঠস্বর ভেসে এলো, খারাপ খবর? ছোট্ট গায়নের ক্ষমতার কথা ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আর কি শরীর টরি খারাপ নাকি? গলার আওয়াজটা কেমন শোনালো? খুব চাপ খেয়েছেন মনে হচ্ছে। চাপ খাবার মতোই অবস্থা ছোট্ট। থানায় নতুন ইনচার্জ এসেছে। মানুষ নেই, একেবারে শিকারি বাজ পাখি। এসেই আমিও বাগচির কেসটার খাপ খুলতে শুরু করে দিয়েছে। সন্দেহের তীর সোজা আমার দিকে। খুব সাবধানে কথা বলতে হচ্ছে। কতদিন সামলে থাকতে পারবো জানি না। হাসলে তুই শুদ্ধ যাবি ছোট্টু। ছোট্টুকে ধরা অত সহজ না। হ্যাঁ, ওসব আমি ঠিক সামলে নেব। আপনি সতর্ক থাকুন, তাহলেই হবে। দরকার পড়লে কেউ হিরিয়ার লোক দেখিয়ে হাত করে নেব। তুই ভুল করছিস চাট্টু। উপর মহল থেকে তদন্ত করতে যারা এসেছিল এ লোক ওদের মতো নয়। আমার সার্ভিস জীবনে আমি এমন মানুষ দেখিনি। লোকটার চেহারার দিকে তাকালে না সব কিছু কেমন গুলিয়ে যায়। এই দৃষ্টিকে বেশি দিন ফাঁকি দেওয়া মুশকিল। মানুষটা যেমন সোত তেমনি কর্মঠ। এরই মধ্যে সকল তথ্য জোগাড় করে ফেলেছে। কেসটা সাজাতেও আমাদের বেশ ফাঁক ফোঁকার ছিল। সেগুলো ঝটপট ধরে ফেলে এমন এমন প্রশ্ন করতে বসেছে। রাম সিং এই অবধি বলে ছোট্টুর কাছ থেকে কিছু শুনবার অপেক্ষায় ছিল, কিন্তু ছোট্টু কোনো জবাব দিল না। অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে রইল, যেন রাম সিং এর কথা সে শুনেও শুনছে না, কিংবা বিশালাকায় কিছু একটা ভাবনায় ডুবে রয়েছে। বিষয়টা রাম সিং এর কাছে অদ্ভুত ঠেকলে ও বলল, কিরে, আমি একটা সিরিয়াস ব্যাপারে কথা বলছি আর তুই চুপ করে আছিস? হ্যাঁ, কিছুই কি বলবার নেই তোর? বলবার নেই, কিন্তু করবার অনেক কিছু আছে। কোনটা করব সেটাই ভাবছি। কি করবি তুই? আপনার হাতে টর্চটা জেলে আসুন দেখি আমার সঙ্গে। রাম সিং টর্চ জ্বালল।
অন্ধকার বনের ভেতর টর্চ থেকে নির্গত আলোকদণ্ডটা বেশি দূর এগোতে পারল না। সামনে ছোট্ট শীষ দিতে দিতে এগিয়ে যাচ্ছে। তাকে অনুসরণ করছে রাম সিং। পলাশ বন ছাড়িয়ে ওরা এখন ঘন গাছগাছালির দিকে পা বাড়িয়েছে। পেছন থেকে রাম সিং প্রশ্ন করল, আমরা এখন কোথায় যাচ্ছি চাট্টু? ভয়টা দেখছি আপনাকে ভেতর থেকে একেবারে মেরে ফেলেছে। ছোট্টু সঙ্গে থাকলে একদম ঘাবড়াবেন না। তাছাড়া কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এ সমস্ত কথা আপনাকে এখন বললে আপনি কিছুই বুঝতে পারবেন না। ঠিক জায়গায় ঠিক সময় সব বলবো। কথা শেষ করে ছোট্ট গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলল। তারপর পকেট থেকে বিড়ি বার করে ধরিয়ে ঠোঁটে গুঁজে নিয়ে বলল, বিড়ি খাবেন নাকি স্যার? রাম সিং জবাবে না বললে ছোট্টু আবার সামনের দিকে এগিয়ে চলল। এখন ওরা যে পথ ধরেছে সেখানে বৃহৎ কাণ্ডের গাছের দেখা মিলছে বেশি। মাথার উপরটা গাছের ডালপালায় ছাওয়া। জঙ্গলের ফাঁক ফোঁকর থেকে শিয়ালের দল ওদের উপরে নজর রাখছে। জোড়া জোড়া জ্বলন্ত চোখও দেখা যাচ্ছে কোথাও কোথাও। রাত চড়া পাখির ডাক, সরীসৃপ চলার সরসর শব্দ, শেয়ালের সমবেত চিৎকার, এক টানা এক ঘেঁয়ে ঝিঁঝি পোকার আওয়াজ কানে আসছে মাঝে মাঝে। রাম সিং চলতে চলতে দু একবার হোঁচট খেলেও ছোট্টু ঠিক সামলে চলেছে। জঙ্গলের এই গভীরতার ভেতরে আসা ওর নতুন নয়। এঁকে বেঁকে চলবার সময় গাছের কাণ্ডের আড়াল থেকে একটা আলোর উৎস এসে ধরা দিচ্ছে রাম সিংয়ের চোখে। ক্রমশ বড় বড় কাণ্ডের গাছেরা সরে যেতেই এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল ছোট্টু। রাম সিং দেখল হাত পাঁচেক তফাতে সামনে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট ইটের তৈরি একটা প্রাচীন বসত বাড়ির ধ্বংসাবশেষ। একটি বিরাট বট বৃক্ষ তার শেকড় বাকড় আর বড় বড় থামের মতো ঝুড়ির আড়ালে গিলে খেয়েছে ভিটেটিকে। এখন যা দাঁড়িয়ে রয়েছে তা লতাপাতা জড়ানো শ্যাওলা মাখা সারি সারি ধ্বংসপ্রাপ্ত দেওয়াল ছাড়া কিছুই নয়। তবে সদ্য এ জায়গায় জঙ্গল কেটে সাফ করা হয়েছে। খোপের মতো একটা ছোট্ট ঘরের দিকে ইশারা করে ছোট্টু বলল, আসুন এদিকে। রাম সিং ভাঙা দেওয়াল ডিঙিয়ে যেতেই ওর চোখে পড়ল ছোট্ট কুঠুরির মতো ঘরটায় মোটা সলতের বেশ কিছু প্রদীপ জ্বলছে। কুঠুরির একেবারে মাঝখানে একটা বৃত্তাকার লাল শালুর ওপরে রাখা রয়েছে একটি সাদা ধবধবে করটি। তাকে কেন্দ্র করে সিঁদুরের রেখা ও কড়ির সাহায্যে বৃত্ত আঁকা। আশেপাশে সাজানো রয়েছে জানা অজানা নানান পূজার উপকরণ। ঘরের একেবারে কোণার দেওয়ালে হেলান দিয়ে বসে ঝিমোচ্ছে একজন। লোকটার মাথা ভর্তি জট, গাল ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল। কৃষ্ণবর্ণের শীর্ণকায় লোকটার চেহারায় কেমন একটা রূঢ় ভাব। রাম সিং এবারে লোকটার পরিচয় জানার জন্য চোখে মুখে প্রশ্নচিহ্ন ফুটিয়ে তুললে ছোট্টু গায়েন বলল, মনে হচ্ছে আপনাকে একজন তান্ত্রিকের কথা শুনিয়েছিলাম যে অমৃতকুণ্ডুর জঙ্গলের মাথার উপরে চাঁদকে বেঁধে ফেলার চেষ্টা করছে। ইনি হলেন সেই তান্ত্রিক যার কাছ থেকে আমি যক্ষিণীর ব্যাপারে জানতে পারি। এই অবধি শুনে রাম সিং দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছিল। ঠিক সেই সময় অর্ধনিদ্রা থেকে জেগে উঠে সেই তান্ত্রিক গলা পরিষ্কার করে বলে উঠল, ছোট্ট, তুই এসে পড়েছিস? সব জোগাড় হলো রে? আর কত অপেক্ষা করব? ছোট্টু তান্ত্রিকের একেবারে কাছে এগিয়ে গেল। তারপর তান্ত্রিকের কানের কাছে মুখ এগিয়ে ফিস ফিসিয়ে বেশ কিছু কথা বলল। রাম সিং এসবের কিছুই বুঝল না। এবারে তান্ত্রিক দুই হাতে চোখ কচলে রাম সিং এর দিকে তাকিয়ে বলল, আমি জানতাম, আমি ঠিকই জানতাম যে কাজ তোকে সঁপেছি তা তুই বাস্তবায়িত করবি। তাইকে তুই কোথায় পেলি?
ও আমার সাগরেদ বাবা, থানার কনস্টেবল রাম সিং। ওকে একবার যক্ষিণীর চোখ থেকে উবড়ে নেওয়া হিরে দিয়েছিলাম, সেই থেকে ও আমাকে খুব বিশ্বাস করে। একে দিয়ে চলবে তো বাবা? চলবে কি বলছিস রে? খুব চলবে। না, দেরি করা চলে না, রাত এগিয়ে চলেছে। এরপর গ্রহণ শুরু হবে, তখন আর ভোগ প্রদান করা যাবে না। রাম সিং ওদের দুজনের কথার ভাষা বুঝলেও ভাবার্থ ওর কাছে পরিষ্কার হলো না। ও কিছু বলবার জন্য প্রস্তুত হলে তান্ত্রিক ওকে জোর করে টেনে সেই করটির সামনে বসিয়ে দিল। রাম সিং এবারে কৌতূহলী দৃষ্টি নিয়ে ছোট্টুর দিকে তাকালে। ছোট্টু বলল, বাবা অন্তর্যামী, উনি আপনার সমস্যার কথা ধরতে পেরেছেন, তাই তো আগ বাড়িয়ে আপনার সমস্যা দূর করার কাজে নেমে পড়েছেন। কিছু ভাববেন না, এখন থানার কথা ভুলে যান, ঠিক আছে? বাবা যা নির্দেশ দিচ্ছেন তা পালন করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তান্ত্রিক এবার ধুনিতে কিছু শুকনো কাঠ গুঁজে দিল। তারপর এক মুঠো কর্পূর চূর্ণ ছুঁড়ে দিতেই আগুনের বহর বৃদ্ধি পেল। ঝুলির ভেতরে হাত ঢুকিয়ে তান্ত্রিক একটি ভূর্জপত্র বার করে আনল। তাতে রক্তচন্দন এবং মেটে সিঁদুর দিয়ে বেশ কিছু আঁকিবুকি কেটে সেটি ধুনির আগুনে নিক্ষেপ করল। সর্বগ্রাসী জ্বলন্ত ধুনির দিকে তাকিয়ে রাম সিংয়ের কথা বলবার ইচ্ছেটা হঠাৎ ফুরিয়ে গেল। আশ্চর্য আলসেমি ওকে যেন পেয়ে বসল। হাত পা নাড়াতেও চাইল না, কেবল নিষ্পলক চোখে চেয়ে রইল অগ্নিকুণ্ডের দিকে। এদিকে তন্ত্রক্রিয়ার নানান উপকরণ একে একে ঝুলির ভেতর থেকে বার করে তান্ত্রিক সাজিয়ে রাখতে থাকলো ধুনির চারপাশে। এরপর মাটির সরার ওপরে নিজের বাম পা রেখে একটি ছোট্ট ছুরি দিয়ে নিজের পায়ে ক্ষত করল তান্ত্রিক। সঙ্গে সঙ্গে কিছুটা গাঢ় কালচে রক্ত জমা হলো সরাতে। ছোট্ট এতক্ষণ দাঁড়িয়ে থেকে তান্ত্রিকের ব্যস্ততাপূর্ণ কার্যকলাপ লক্ষ্য করে যাচ্ছিল। এবারে ও এগিয়ে এসে বলল, বাবা, আমার কি কিছু করণীয় আছে? সাবাস সাবাস, বাঘের বাচ্চা তুই, আসল কাজটাই তো করে দিয়েছিস। খুব খুশি হয়েছি। পাবি আমার সাধনার সাফল্যের ফল তুইও কিছু পাবি। এরপর একটা শুকনো জবার মালা ছোট্টুর হাতে দিয়ে তান্ত্রিক বলল, এটা ওর গলায় পরিয়ে দে, আর ওই মাটির হাঁড়িতে কিছু চিতাভস্য আছে, ওগুলো সর্বাঙ্গে মাখিয়ে দে। ব্যাস, তাহলেই হবে। আজ তো শুধু তেমন কাজ নেই, যেদিন আসল কার্যসিদ্ধিতে নামব সেদিন তোর কাজ আছে। তান্ত্রিকের কথা পুরোতেই ছোট্টু কাজে লেগে পড়ল। শুকনো জবার মালা রাম সিংয়ের গলায় পরিয়ে তার গায়ে চিতাভস্যের প্রলেপ বুলিয়ে দিল। তান্ত্রিক এবারে পূজায় বসল। ওম ভরায় ভরায় বিশালিনী আগচ্ছা আগচ্ছা, প্রিয়ম মে ভবতু আই মে ভব স্বাহা। ওম ভরায় ভরায় বিশালিনী আগচ্ছা আগচ্ছা, প্রিয়ম মে ভবতু আই মে ভব স্বাহা। নানান রকম মুদ্রা ও অঙ্গভঙ্গি করে মন্ত্র পাঠ করে চলল তান্ত্রিক। থেকে থেকে ধুনির আগুনে নিক্ষেপ করে চলল অদ্ভুত সব বস্তু। আশপাশের বাতাস উৎকট গন্ধে ভারী হয়ে এলো। ছোট্টু লক্ষ্য করল রাম সিং এখন পুরোপুরি তান্ত্রিকের নিয়ন্ত্রণে চলে গেছে। একটা চাবি দেওয়া পুতুলের মতো ওর দেহটা ধীরে ধীরে কেবল দুদিকে দুলে যাচ্ছে। রাম সিংয়ের চোখের অবস্থা ঢুলুঢুলু। নিদ্রা আসবার মুহূর্তে যেমন চোখের অবস্থান থাকে ঠিক তেমন। কাপালিকের শরীর জুড়ে চরম উত্তেজনা খেলা করছে। বুনো জন্তুর মতো ওর দুই চোখ ধুনির আগুনে চকচক করছে। ওই নিষ্ঠুর চোখের ভাষা ছোট্টু ভালো মতো জানে এবং এও অনুমান করতে পারছে
অল্প সময়ের মধ্যে রাম সিংয়ের সঙ্গে কি ঘটতে চলেছে। একটা চরম মুহূর্তের জন্য অপেক্ষা করে আছে ও। এরপর তান্ত্রিক আশ্চর্য উদ্ভট সব মন্ত্র উচ্চারণ থামিয়ে বাম হাতে তুলে নিল মাটির সরা ভর্তি রক্ত। তারপর ডান হাতটা ঝুলির ভেতরে ঢুকিয়ে বার করে আনলো একজোড়া কালাক্ষর মতো মিশ কালো সাপ। তান্ত্রিকের মুখে নিষ্ঠুর হাসি। এরপর সাপের মুখটা ফাঁক করে সরার ধারের কাছে ধরতেই সাপটা কয়েকবার ফুঁস ফুঁস করে উঠে একটা মোক্ষম কামড় বসালো মাটির সরার গায়ে। সঙ্গে সঙ্গে ঘন বিষ মাটির ধার ঘেঁষে গড়িয়ে নেমে গেল রক্তের মধ্যে। বিষ ত্যাগের পর সাপটা নেতিয়ে পড়লে তান্ত্রিক ধনির আগুনে ছুঁড়ে ফেলে দিল সাপটাকে। ওর জন্মই ধনী থেকে, তাই সেখানেই ফিরিয়ে দিলাম। একবার বিষ ত্যাগের পর ওর শরীরে আর প্রাণ থাকে না। তবে এদের মৃত্যু বলে কিছু নেই। আবার নাগমোহিনী বিদ্যা প্রয়োগ করে এদের ফিরিয়ে আনা যায়। এবার ওকে ধর। কথা শেষ করে তান্ত্রিক নিজের আসন থেকে কিছুটা সরে এলো রাম সিংয়ের দিকে। ছোট্টুও এগিয়ে এসে রাম সিংয়ের দুই কাঁধ শক্ত করে ধরল। এরপর তান্ত্রিক রাম সিংয়ের মুখ হাঁ করিয়ে সরার বিষাক্ত তরল ঢেলে দিল ওর গলার ভেতর। তারপর ধুনি নিভিয়ে চুপ করে বসে রইল রাম সিংয়ের দিকে চেয়ে। আচমকাই যেন সব কিছু থেমে গেল। ছোট্টুর চোখে মুখে অসীম কৌতূহল। খানিক বাদে পরিবেশ বদলাতে শুরু করল। সম্মোহিত অবস্থা থেকে ফেরত আসতে থাকলো রাম সিং। হঠাৎ ও বিস্ফারিত চোখ মুখ নিয়ে চিৎকার করে উঠল। তারপর মাটিতে শুয়ে ছটকাতে লাগলো। ওর শূন্যে ওঠা দুই হাত ছোট্টুকে আঁকড়ে ধরে উঠবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। দুই হাত নেমে এলো মাটিতে। প্রবল যন্ত্রণায় তরপাতে তরপাতে রাম সিং বলে উঠল, আমি তো তোকে বিশ্বাস করেছিলাম ছোট্টু, আর তুই কিনা আমাকেই। এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। তো তুই ওদিকে নতুন অফিসারকে দেখে ভয়ে মরছিলি, মুখ খুলে দিলে আমিও ফাঁসতাম। এদিকে বাবা আমাকে অস্ত্র অস্থি জোগাড় করার কাজ দিয়েছে। সব মিলিয়ে না পুরো ঘেঁটেছিলাম বাইরে। এবার চট করে মাথায় বুদ্ধিটা চলে এলো। বুঝছি এক ঢিলে দুই পাখি মারা নাকি যেন বলে না একটা, এই ঠিক সেরকম একটা ভেবে দেখলাম একমাত্র তুই আমাকে সব দিক থেকে বাঁচাতে পারবি। এতে থানার অফিসারের ঝামেলা থেকে বাঁচা যাবে, আর অন্যদিকে তান্ত্রিক বাবার কাজও হবে। তাই তোকে মরতেই হবে রে রাম সিং। তুই মরে যা, হ্যাঁ মরে আমাকে বাঁচিয়ে যা, বুঝলি? উচ্চ কণ্ঠে তান্ত্রিকও হেসে উঠল, কিন্তু জোড়া হাসির শব্দ কানে গেল না রাম সিংয়ের। ও মুখ দিয়ে গাঢ় সফেদ তরল জাতীয় কিছু তুলে চোখ উল্টে স্থির হয়ে পড়ে রইল মাটিতে। তান্ত্রিক উঠে এসে রাম সিংয়ের শরীরের অবস্থান লক্ষ্য করে বলল, ছোট্ট, একে এক্ষুনি মাটি খুঁড়ে পুঁতে ফেল। কালা খরচা বিষ অল্প দিনের মধ্যেই এর শরীর গলিয়ে হাড় বের করে ফেলবে। তখন নষ্ট অস্থি আমরা সংগ্রহ করব। আর কিছুদিন পর তো পূর্ণিমা, সেদিন প্রাসাদে ঢুকে হীরক খণ্ড আনতে ভুলিস না। আর হ্যাঁ, যেসব বস্তু শ্মশান থেকে জোগাড় করতে বলেছিলাম মনে আছে তো? সব জোগাড় হয়ে যাবে বাবা, আপনি কিচ্ছু ভাববেন না। আসল কাজটাই তো সারা হয়ে গেল, আর ও সবে আটকাবে না। বেশ বেশ বেশ, যা এবারে এই দেহটার গতি করে ফেল, যা। ছোট্টু এবারে রাম সিংয়ের পা ধরে
ওকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দত্ত দেখলেন তাতে সময় দেখাচ্ছে ভোর 4:45। তারপর জানলার সামনে দাঁড়িয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলেন কিছু সময় ধরে। এরপর পকেট থেকে ফোন বার করে একটা নাম্বার ডায়াল করলেন। প্রথমে সম্পূর্ণ রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার কল করতেই ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো। এত সকালে কি ব্যাপার ইন্দ্রজিৎ? খবরটা আপনাকে দেওয়ার জন্য সারাত ছটফট করেছি স্যার। দিনের সামান্য আলো ফুটে এলে আর ধৈর্য রাখতে পারলাম না, তাই কলটা করলাম। এত সকালে ফোন করার জন্য আই এম সরি স্যার, বাট আপনাকে কল করাটা দরকার হয়ে পড়েছিল। আরে কি ব্যাপার সেটা স্পষ্ট করে বলো ইন্দ্রজিৎ। আমার অনুমান সত্য স্যার। সাব ইন্সপেক্টর অমিয় বাগচি কোনো জন্তু জানোয়ারের হাতে মারা যাননি, ওকে খুন করা হয়েছে। আর খুনটা করেছে কনস্টেবল রাম সিং। হোয়াট? এ তুমি কি বলছো ইন্দ্রজিৎ? ঠিকই বলছি স্যার। তা তুমি এত শিওর হচ্ছ কিভাবে? গতকাল থানায় আসার পর থেকে আমার রাম সিংয়ের প্রতি ব্যবহারটা এমন ছিল যেন আমি ওকে সন্দেহ করছি। এরপর আমি ওকে বেশ কিছু প্রশ্নও করি। প্রশ্নগুলোরও ঠিকঠাক উত্তর দিতে পারিনি। এতে আমার সন্দেহটা আরও বাড়ে। খানিক বাদে আমি ওকে থানায় রেখে এলাকায় টহল দিতে বেরিয়েছিলাম। ফিরে এসে দেখি রাম সিং থানায় নেই। কিছুক্ষণ ওর জন্য অপেক্ষা করে আমি আবার ওকে খুঁজতে বেরোই। সমস্ত রাত ধরে ওকে খুঁজেও কোনো হদিশ পাই না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কাছে ধরা পড়ার ভয়ে ও নিজে থেকেই পালিয়েছে। আই সি। ঘর থেকে ওর ব্যবহারের জিনিসপত্র বা কাগজপত্র কিছু নিয়ে গেছে? না স্যার। ওর দেশের বাড়ি খোঁজ নিয়েছো? এত কাঁচা কাজ ও করবে না স্যার। এমন জায়গায় ও গা ঢাকা দেবে যেখানে আমার নজর পড়বে না। আমি আজকেও এলাকায় ওর ব্যাপারে খোঁজখবর নেব। বিষয়টা আপনাকে জানিয়ে রাখলাম। শোনো, হেড অফিসেও খবরটা জানিয়ে রেখো। দিন দুয়ের মধ্যেও ফিরে না এলে বা ওর খোঁজ খবর না পাওয়া গেলে ওখানে তো একটা কনস্টেবল পোস্ট করতে হবে। তুমি একা সব কি করে সামলাবে? এনিওয়ে, জায়গাটা ভালো না ইন্দ্রজিৎ। হ্যাঁ, সাবধানে থেকো। আমার মনে হচ্ছে ওই জঙ্গলটা ঘিরে বড় ধরনের কোনো অপরাধ জগৎ গড়ে উঠেছে। আমি আজকে দিনের বেলা একবার জঙ্গলে যাব। জানি ওখানে রাম সিং থাকবে না, তবু জাস্ট একটা কৌতূহল। একা আছো, ব্যাপারটা নিয়ে বেশি ঘাটতে যেও না। আমার মনে হয় ফোর্স নিয়ে জঙ্গলে প্রবেশ করা উচিত। ওখানে যদি কোনো বড় ধরনের চক্র চলে থাকে তাহলে রাম সিং কিন্তু একা ক্রিমিনাল নয়, পুরো গ্যাং আছে। এখন কিছুদিন আশপাশটা নজর রাখো আর আমাকে আপডেট দিয়ে যাও। দেখি আমি কি করতে পারি। আমি দিন দুয়েকের মধ্যে কনস্টেবল সুজনকে তোমার ওখানে পাঠাচ্ছি। অল্প বয়স, খুব বিশ্বাসী ছেলে। আপাতত তুমি কোনো মুভমেন্ট করতে যেও না। ওকে স্যার। দিন চারেকের ভেতরে থানায় কনস্টেবল সুজন এসে হাজির হলো। বয়স আন্দাজ 27 কি 28। সুপুরুষ। ইন্দ্রজিৎ দত্তের সুজনকে বেশ পছন্দ হলো। বাধ্য এবং কাজের ছেলে, অবিশ্বাস করার কোনো জায়গা নেই। সর্বোপরি নির্জন জঙ্গলাকীর্ণ অপরিচিত এলাকায় একজন কথা বলার মতো সঙ্গী পাওয়া গেল। হাত পুড়িয়ে দুজনের জন্য রান্না করার অভ্যাসটা সুজনেরও আছে, এইটে বাড়তি পাওনা। এরপর সপ্তাহ না ঘুরতেই ওপর মহল থেকে 7 জনের সশস্ত্র বাহিনী এসে হাজির হলো থানায়। জোর কদমে তল্লাশি চলল অমৃতকুণ্ডর জঙ্গলে। অবশ্য এতে ফল কিছু হলো না। কনস্টেবল রাম সিং এর কোনো হদিশ মিলল না। তাছাড়া এমন কোনো চিহ্ন ওদের হাতে এলো না যাতে জঙ্গলটাকে সন্দেহের নজরে দেখা যায়। জঙ্গলটা যেন চোখ বুজে রইল ওদের কাছে। এরপর বাহিনী শূন্য হাতে ফিরে গেলে ইন্দ্রজিৎ দত্ত নিশ্চিত হলেন যে রাম সিং গ্রেফতার হওয়ার ভয়ে পালিয়েছে। সেই সঙ্গে সাব ইন্সপেক্টর অমিয় বাগচির মৃত্যুর পেছনে ওরই যে হাত রয়েছে
এই ব্যাপারটাও স্পষ্ট হয়ে গেল। তবু কাজের ফাঁকে জঙ্গলটার দিকে তাকালে কপালের চামড়া আপনা হতেই জড়ো হয়ে আসে ইন্দ্রজিৎ দত্তের। উনি বারবার জঙ্গলের প্রতি একটা আশ্চর্য টান অনুভব করতে থাকেন। এত তল্লাশি চালানোর পরও তিনি নিজেকে কিছুতেই বোঝাতে পারলেন না যে জঙ্গলে কিচ্ছু নেই। রহস্য ঘেরা অরণ্য ওকে অদৃশ্য এক ইশারায় ডেকে চলল ক্রমশ। জঙ্গলের প্রতিটা আলোহীন জায়গা, বুনো লতা পাতার ঘ্রাণ, শুকনো ঝরা পাতার শব্দ, অদ্ভুত কীট পতঙ্গ ও বুনো জন্তুর ডাক ওকে টেনে নিয়ে যায় কৌতূহলের ঊর্ধ্ব সীমায়। যত দিন অতিক্রান্ত হয় ততই যেন আকর্ষণটা দৃঢ় হতে থাকে। বারবার জঙ্গলের প্রতিটা কোণ ওর নিজের হাতে ঘেঁটে দেখতে ইচ্ছে করে যে সন্দেহটা কোথায় চাপা পড়ে আছে। রাত নামলে এমনিতেই সমস্ত এলাকাটা নিস্তব্ধতা গ্রাস করে ফেলে। তখন জেগে ওঠে অরণ্য। তখন সেদিকে তাকিয়ে থেকে অনেক কিছুই ভাবতে ইচ্ছে করে ইন্দ্রজিৎ দত্তের। এমনই এক রাত্রিবেলা জঙ্গলের ভেতর থেকে ছিটকে আসা আলোর সামান্য উৎস ভাবিয়ে তোলে ইন্দ্রজিৎ দত্তকে। তিনি লক্ষ্য করা মাত্র টর্চ হাতে ঝট করে থানার বাইরে বেরিয়ে আসেন। সুজন ঘুমে অচৈতন্য। এরপর তিনি থানার সামনের গেটটা বন্ধ করে এগিয়ে যান জঙ্গলের ভেতর। টর্চের আলোকদণ্ড গিলে খাচ্ছে জঙ্গলের নিশ্ছিদ্র অন্ধকার। সাবধানে পা ফেলে এগিয়ে যাচ্ছেন তিনি। ডান হাতটা কোমরে আটকানো রিভলভারের আশেপাশেই আছে। পায়ের তলায় চাপা খেয়ে গুঁড়িয়ে যাচ্ছে শুকনো গাছের পাতা। চলবার সময় মাঝে মধ্যে গাছের আড়ালে চলে যাচ্ছে আলোর উৎসস্থলটা। এরপর আবার কয়েক পা এগোতেই সহজেই দেখা মিলছে। ঝোপে ঝাড়ে পা ফেলে দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। মাথার ওপরে বাদুড় কি চামচিকে পাক খেয়ে যাচ্ছে থেকে থেকে। বাতাসহীন গুমোট ভাবটা থমথমে জঙ্গলের পরিবেশকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। আলোক ছটাটা এখন খানিকটা স্পষ্ট হয়েছে। ওটা আগুনের কম্পমান রেখা। অন্ধকারের ভেতর অনুমান করা যাচ্ছে যে শুকনো কাঠ স্তূপীকৃত করে জেলে রেখেছে কেউ। কিন্তু এই নির্জন ঘন অরণ্যে এত রাতে কে আগুন জ্বালিয়েছে? প্রশ্নটা মাথায় ঠেলা দিতেই ইন্দ্রজিৎ দত্তের ডান হাতে উঠে এলো আগ্নেয়াস্ত্র। নিজেকে আড়াল করবার প্রয়াসে টর্চের আলো বন্ধ রেখে অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি, সাবধানী পদচারণা সাপদের মতো, চোখের দৃষ্টি শিকারী বাজ পাখির। এরপর কয়েকটা বৃদ্ধ গাছের পাশ কাটিয়ে আগুনের সামনাসামনি হতেই হতাশ হলেন তিনি। একটা পরিষ্কার উঁচু মাটির ঢিবির ওপরে শুকনো কাঠ থরে থরে সাজিয়ে আগুন জ্বলছে ঠিকই, তবে সেখানে মানুষের চিহ্ন নেই। রিভলভার উঁচিয়ে চতুর্দিক পরখ করে নিয়ে যখন অস্ত্রশুদ্ধ হাতটা মাটির দিকে নামালেন, ঠিক সেই সময় অন্ধকার ঢাকা পেছন থেকে ভেসে এলো, এই খুঁজছেন স্যার? ইন্দ্রজিৎ দত্ত আবার রিভলভারটা তুলে ঘুরে দাঁড়ালেন। সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বলিষ্ঠ চেহারার সুপুরুষ। লোকটার মুখের উপরে ঝুলে রয়েছে নিঃশব্দ হাসি। ইন্দ্রজিৎ দত্ত এবারে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কে তুই? এত রাতে এই জঙ্গলের ভেতর কি করছিস? লোকটা সামনের উঁচু ঢিবির ওপর বসে জবাব দিল, আমার নাম ছোট্টু গায়েন স্যার। এখানকার সবাই জানে আমি পলাশ বনেই পড়ে থাকি। আমার আগের যে অফিসার ছিলেন তিনিও জানতেন, এমনকি রাম সিং। শুনলাম রাম সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি সত্যি নাকি স্যার? সত্যি? তোর নামটা কোথাও শুনেছি মনে হচ্ছে, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, রাম সিং সম্বন্ধে তুই কি জানিস? তুই কি করে জানলি ওকে পাওয়া যাচ্ছে না? আমি জানি অনেক কিছুই,
কিন্তু অস্ত্রটা নামান স্যার, সব দেখলে আমার কিরকম সব গুলিয়ে যায়। জানা কথাও না কেমন মনে আসে না। বল কি জানিস? একটা বিড়ি খাবো স্যার। সে খা, তবে আমার প্রশ্নের সঠিক জবাব না মিললে কিন্তু তোর কপালে হাজতবাস আছে। এই আপনাদের দোষ স্যার, সবাইকে হাজতে ভরবার জন্য ব্যস্ত হয়ে থাকেন। অনেক কথা স্যার, দাঁড়িয়ে কতক্ষণ শুনবেন? বসুন না, ওই গাছের শেকড়ের ওপর বসুন বসুন, বলছি সব বলছি। না, আমার দাঁড়িয়ে থাকার অভ্যাস আছে। তুই বল, রাম সিং সম্বন্ধে কি জানিস? শুধু রাম সিং কেন, আমি সাব ইন্সপেক্টর অমিয় বাগচি সম্বন্ধেও জানি স্যার। সেই জন্যই তো বলছি, অনেক কথা স্যার, আপনি বসে পড়ুন। বিড়িতে সমানে টান দিয়ে যাচ্ছে ছোট্টু। কথা বলবার সময় মুখের ভেতর থেকে গবগবিয়ে ধোঁয়া বার হচ্ছে। সামান্য সরে গিয়ে গাছের শিকড়ের উপর বসলেন ইন্দ্রজিৎ দত্ত। ছোট্টু এবারে জ্বলন্ত আগুনে কিছু শুকনো কাঠ ফেলে দিয়ে বলল, শুরুতেই বলে রাখি স্যার, আমার কথাবার্তাগুলো আপনার আজগুবি আর আশ্চর্য ঠেকবে। আসলে যে পোশাকটা আপনার গায়ে আছে তাতে অবিশ্বাসের মাত্রাটা আপনারই বেশি। তবে আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি, সেটা এক্ষুনি। প্রমাণ? কিসের প্রমাণ? ইন্দ্রজিৎ দত্তের মুখের কথাটা শোনার পর ছোট্টু গাছের পাতার ফাঁক দিয়ে আকাশের দিকে একবার তাকালো। উজ্জ্বল চাঁদের স্ফটিকের মতো আলো ঠিকরে বেরোচ্ছে সেখান থেকে। ওর চোখের কোণে আলোর ঝিলিকটা এবার দেখবার মতো। ও ভাবনার স্তরে অল্পক্ষণের জন্য হারিয়ে গেলে ইন্দ্রজিৎ দত্ত বললেন, হেয়ালি করিস না ছোট্টু, যা জানিস তাড়াতাড়ি বল। আপনি আগে অল্পের মধ্যে ঘটনাটা শুনে নিন স্যার, তারপর আপনার মনে যা প্রশ্ন জন্মাবে তার প্রমাণ সহ উত্তর আমিই দেব। বেশ। এই অমৃতকুণ্ড জঙ্গলটা সমস্ত কিছুর জন্য দায়ী স্যার। সমস্ত কিছু, সব রহস্যের শুরু এখান থেকে। অন্যান্য গ্রামবাসীর থেকে আমি বেশিরভাগ সময় এই জঙ্গলের ভেতরে ঘুরে বেরিয়েছি, কিন্তু তবুও আমরা কেউ এই জঙ্গলের বুকে লুকিয়ে থাকা রহস্যটা না খুঁজে বের করতে পারিনি। কিন্তু দূর থেকে এখানে ডিউটি করতে আসা রাম সিং সেই রহস্যটা খুঁজে পেয়েছিল। হ্যাঁ। কি সেই রহস্য? একটা আশ্চর্য ঘটনা স্যার। প্রতি পূর্ণিমার রাতে কিছুক্ষণের জন্য এই জঙ্গলের মাথার উপরে এসে আটকে পড়ে চাঁদ, আর ঠিক সেই সময় জঙ্গলের মাঝখানে ঘন গাছপালা সরে গিয়ে সেখানে দেখা যায় একটা প্রাসাদ, যার ভেতরের একটা জলাশয়ের ভেতর খেলা করতে থাকে মাছেরা। ওইসব মাছের ভেতরে একটা মাছের চোখে বসানো থাকে হিরে। হোয়াট? এসব তুই কি বলছিস ছোট্টু? এই তুই তুই অন্য কিছু নেশা করেছিস নাকি? হ্যাঁ, আমি ঠিকই বলছি স্যার। ওই প্রাসাদের হদিস পেয়েছিল রাম সিং, সেই কারণে ওর হাতে খুন হতে হয় দিনু মাস্টার আর অমিয় বাগচিকে। বেশ, আমি ধরে নিলাম তুই যা বলছিস সব সত্যি, কিন্তু বনের ভেতর প্রাসাদ দেখার সঙ্গে ওদের খুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে স্যার, সম্পর্ক আছে। হীরা বসানো মাছের চোখ তোলবার জন্য রক্ত চাই। এক এক পূর্ণিমাতে এক এক মানুষের রক্ত জলে ছিটিয়ে মাছেদের নিস্তেজ করে ফেলতে হয়। এটাই সেই মাছের চোখ থেকে হিরে তোলবার নিয়ম। রাম সিং পূর্ণিমাতে দিনু মাস্টার আর অমিয় বাগচির রক্ত সংগ্রহ করে হিরেটা তুলে আনে, আর এই কারণে ওদের মরতে হয়। কিন্তু মাছের চোখ তুলে ওদের মারবার প্রয়োজন হলো কেন? চোখের বদলে চোখ কথাটা আপনি শোনেননি স্যার? এখানে ঘটনাটা অনেকটা সেই রকম। যে মাছের চোখে হিরে থাকে সেটা কোনো সাধারণ মাছ নয় স্যার, ও হলো যক্ষিণী। খুব খারাপ শক্তি। ওর চোখ তোলা হলে ও সুন্দরী মেয়ের রূপ ধরে পুরুষ মানুষকে ওর কাছে টেনে নেয়, তারপর চোখ তুলে মেরে ফেলে। তুই যা বলছিস তা তো রূপকথার গল্পকেও হার মানায়, কিন্তু এসব কথা তুই জানলি কি করে?
আপনাকে তো আগেই বলেছি স্যার, এই জঙ্গলে আমি পড়ে থাকি, তাই এমন অনেক কিছু আমি দেখেছি আর জেনেছি যা আপনার কাছে আশ্চর্য। রাম সিং একবার আমাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ও জানতো না ওর প্রাসাদে প্রবেশ করার দৃশ্যটা আমি অনেক আগেই দেখে ফেলেছিলাম। ছোট্টুর কথা শেষ হয়েছে। জঙ্গল নিস্তব্ধ। একটা রাত চড়া পাখি ডেকে উঠল মাথার ওপর থেকে। ইন্দ্রজিৎ দত্ত একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং ছেড়ে বললেন, তো চালটা আমার উপরে খাটলো না রে ছোটু। চ তুই থানায় চ। যে কাহিনী তুই আমাকে শোনালি সেগুলোর ওপরে বিশ্বাস না, আসলে তোর উপরে সন্দেহটা এসে যাচ্ছে। আমার কিরকম জানি মনে হচ্ছে তুই সব কথা আমাকে বলছিস না, কিংবা আসল সত্যিটা গোপন করছিস। সিগারেটে টান দিয়ে উঠে দাঁড়িয়ে ছোট্টুর কাছে এগিয়ে এলেন ইন্দ্রজিৎ দত্ত। নে ওঠ, আর তোর অদ্ভুত উড়ে গল্প নেওয়া যাচ্ছে না, ওঠ। রাম সিংকে তুই লাস্ট কবে, কখন আর কোথায় দেখেছিস? ছোট্টু চুপ করে দাঁড়িয়ে রইল। ইন্দ্রজিৎ দত্ত এবারে ছোট্টুর জামার কলার খামচে ধরে বললেন, এই জঙ্গলে কাদের যাওয়া আসা বল, নইলে মেরে তোর চোয়াল ভেঙে দেব। আমি জানতাম আপনার পক্ষে আমার কথাগুলো বিশ্বাস করা মুশকিল, তাই আপনাকে সচক্ষে প্রমাণ দেব বলেই পূর্ণিমার আগে আপনার সামনে আসিনি। আজকে পূর্ণিমা, আর সেই জন্য ইচ্ছা করে এই বনের ভেতরে আগুন জ্বেলেছিলাম, যাতে থানা থেকে এই আগুনের আলোটা আপনার চোখে পড়ে আর আপনি আমার কাছে এইখানে ছুটে আসেন। স্যার, আপনি আমাকে থানায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে একবারের জন্য আমার কথাগুলো বিশ্বাস করে আর অল্প কিছু সময় এই বনের ভেতরে অপেক্ষা করুন। চাঁদ মাথার উপরে উঠলেই না আমার বলা সমস্ত কথা সত্যি হয়ে আপনার চোখের সামনে জেগে উঠবে। ইন্দ্রজিৎ দত্ত হাতের জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আবার রিভলভারটা বার করে ছোট্টুর দিকে তাক করে ধরে বললেন, চাঁদ মাথার ওপর থেকে নিচে নামার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার রিভলভার থেকে দুটো দানা তোর মাথার ভেতরে ঢুকে যাবে ছোট্ট। সুতরাং আর কোনো চালাকি নয়, কেমন? আপনি আসুন আমার সঙ্গে, আসুন আসুন। এক হাতে জ্বলন্ত টর্চ, অন্য হাতে খোলা রিভলভার সহ ইন্দ্রজিৎ দত্ত অন্ধকারে অনুসরণ করে চলল ছোট্টুকে। ছোট্টু বনের আরো গভীরের দিকে টেনে নিয়ে চলল ওকে। এরপর একটা নির্দিষ্ট জায়গায় এসে ছোট্টু দাঁড়িয়ে পড়ল। ইন্দ্রজিৎ দত্ত দেখলেন বনের এই জায়গাটা একটু আলাদা। চাঁদের আলোয় গাছের ফাঁকে ফাঁকে সাদা কুয়াশার স্তর ভেসে আছে। নাকে আসছে মিষ্টি গন্ধ, সামান্য শীত শীত করছে ওর। ইন্দ্রজিৎ দত্ত যখন বনের অলৌকিক শোভা দর্শনে ব্যস্ত, ঠিক সেই সময় ছোট্টু গুনগুন স্বরে গান গাওয়া শুরু করলো। থেকে থেকে চাঁদের সরে যাওয়া লক্ষ্য করছে ও। কিছু একটা ঘটতে চলেছে এমন একটা আভাস জেগে উঠতে শুরু করেছে ইন্দ্রজিৎ দত্তের ভেতরে। চাঁদ যত সরে সরে মাথার উপরে উঠছে, ততই যেন বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে ইন্দ্রজিৎ দত্তর বিশ্বাস। এরপর অরণ্যের ঠিক ওপরে চাঁদ উঠে এলে একটা সোজা আলোক স্তম্ভ আকাশ থেকে নেমে এসে ধুয়ে দিল বনের মধ্যভাগ। আর তক্ষুনি কুয়াশার স্তর মাখা গাছেরা সরে যেতেই সেখানে প্রকট হলো একটা বিশাল আকায় সাদা প্রাসাদ। দৃশ্যটা চোখের সামনে পরিষ্কার হতেই বিস্ময়ে ইন্দ্রজিৎ দত্তের হাত থেকে খসে পড়ল রিভলভার। ছোট্টু গুনগুন স্বরের গানটা থামালো। এবারে মাটি থেকে রিভলভারটা তুলে ইন্দ্রজিৎ দত্তের হাতে দিয়ে বলল, কি এবার আমার কথাগুলো বিশ্বাস হলো তো স্যার? চলুন স্যার, সময় খুব কম, চাঁদ নেমে পড়ার আগে আমাদের প্রাসাদের ভেতর থেকে ফেরত আসতে হবে। ইন্দ্রজিৎ দত্তের বিস্ফারিত চোখে চাঁদের আলো পড়ে উজ্জ্বল হয়ে আছে। আচমকা সম্বিত ফিরে পেয়ে তিনি লক্ষ্য করলেন ছোট্টু দ্রুত এগিয়ে চলেছে প্রাসাদের দিকে।
এরপর আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি। অভূতপূর্ব দৃশ্যর আকর্ষণে ছুটে চললেন প্রাসাদের দিকে। শঙ্খর মতো শুভ্র অলৌকিক প্রাসাদটা দ্বার উন্মোচন করে যেন গিলে ফেলতে চাইছে ছোট্টু ও ইন্দ্রজিৎ দত্তকে। ছোট্টু ধীরে ধীরে প্রাসাদের ভেতরে পা বাড়ালে ইন্দ্রজিৎ দত্ত খানিকটা আশ্বস্ত হয়ে প্রবেশ করলেন অন্দরমহলে। পাতলা সাদা ধোঁয়ার আস্তরণ সামনের দিকে প্রাচীরের মতো স্থির হয়ে আছে। সেই ভাসমান সফেদ সুদৃশ্য বায়বীয় পদার্থ ঠেলে এগোতে হচ্ছে ওদের। বাতাসে ভর করে আছে সুমিষ্ট ঘ্রাণ। কানের ভেতর একটা মিহি সুরেলা ধ্বনি প্রবেশ করে চলেছে। ছোট্টুর কাছে বিষয়গুলো স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু ইন্দ্রজিৎ দত্ত যেন একটা সুস্বপ্নের ঘোরের মধ্যে নিজের অস্তিত্ব অনুভব করছেন। সাদা পাথরের দেওয়ালে খোদাই করা নারী শরীরের নানান অঙ্গভঙ্গি বিস্ফারিত চোখে দেখে চলেছেন তিনি। প্রকাণ্ড প্রাসাদের ভেতরে সারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বন্ধ ঘরগুলো যেন এক একটা অন্য জগতের প্রবেশদ্বার। ছোট্টু ইন্দ্রজিৎ দত্তকে অন্যমনস্ক হতে দেখে গলা খাদে নামিয়ে বলল, এদিকে আসুন স্যার, ভুল করে অন্যদিকে পা বাড়াবেন না। এইসব আমি কি দেখছি ছোট্টু? এসবের অল্পই আমি জানি স্যার, সেটাই আপনাকে দেখাতে যাচ্ছি। সমস্ত প্রাসাদ জুড়ে নিশ্চয়ই আরো রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেসব দেখার মতো সময় আমাদের কাছে নেই। চাঁদ বনের মাথার ওপর থেকে সরে যাওয়ার আগেই আমাদের এখান থেকে বেরোতে হবে, তাই আর সময় নষ্ট করা যাবে না স্যার। আপনি আমার পিছু পিছু আসুন, আসুন আসুন। এরপর স্বচ্ছ সরোবরের কাছে পৌঁছে ছোট্টুর চেহারায় অন্য অভিব্যক্তি ফুটে উঠল। প্রাসাদে অবস্থিত সরোবরের অনেকটাই বদল ঘটেছে। এ যেন আর ছোট্টু গায়েনের চিরপরিচিত জলাশয় নয়। জলাশয়ের আকার এতটাই বৃদ্ধি পেয়েছে যে শেষ প্রান্ত অন্ধকারে ঢাকা পড়েছে। জলস্তরের ঠিক উপরে মেঘের মতো ছেয়ে আছে সাদা ধোঁয়ার আস্তরণ। ছোট্টু অবাক দৃষ্টি নিয়ে চেয়ে রইল জলের দিকে। ওর দেখা দেখি ইন্দ্রজিৎ দত্ত জলাশয়ের সামনে বসে ঝুঁকে দেখল অনন্ত অন্ধকারে হারিয়ে গেছে জলের গভীরতা। ছোট্টুর বিস্ফারিত দুই চোখ খুঁজে চলেছে ময়ূরকণ্ঠী রঙের আঁশযুক্ত মাছের দল, কিন্তু স্থির সরোবরে কোথাও তাদের দেখা নেই। ছোট্টু এবারে ভয় মিশ্রিত দৃষ্টিতে ইন্দ্রজিৎ দত্তের দিকে চেয়ে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলুন স্যার, এখানে সব বদলে গেছে, আর আগের মতো কিচ্ছু নেই। আমি ঠিক বুঝতে পারছি এ যক্ষিণীর ফাঁদ। না না না, আর এখানে থাকা ঠিক নয়, সব টের পেয়েছে। পালান স্যার, পালান পালান পালান। কোথায় সেই হীরের চোখযুক্ত মাছেরা? নেই স্যার, কিচ্ছু নেই, কিচ্ছু নেই এখানে, আর কিছু আগের মতো নেই। বাঁচতে চাইলে যা বলছি তাই করুন, পালিয়ে যান এখান থেকে। কথা শেষ করে ছোট্টু ছুট দিল সামনের দিকে। ইন্দ্রজিৎ দত্ত ওকে অনুসরণ করে ছুটে চলেছে, তবে দ্রুত পায়ে বাইরে বেরোনোর চেষ্টা করেও লাভ হলো না। গোলক ধাঁধার মতো এক মায়াবী জগৎ টেনে নিয়ে গেল ছোট্টু গায়েনকে। সেই সঙ্গে ইন্দ্রজিৎ দত্তর চোখের সামনে থেকে মিহি ওড়নার মতো ধোঁয়ার স্তর সরে যেতেই তিনি দেখলেন স্বচ্ছ সরোবরের সামনে থেকে তিনি সরতে পারেননি। এই মুহূর্তে চাঁদের রূপোর মতো উজ্জ্বল আলো ধুয়ে দিচ্ছে জলের উপরিভাগ। জলাশয়ের কোনো সীমা নেই, কেবল তা আলোক দ্বারা চিহ্নিত। অপার্থিব দৃশ্যটা যখন তাকে মোহিত করে ফেলেছে, ঠিক তখনই ওর মুখের ওপরে কয়েক ফোঁটা শীতল জল এসে পড়লে তিনি মাথা ঘুরিয়ে দেখলেন অদূরেই একটা সাদা পাথরের ওপরে বসে রয়েছে একটি আশ্চর্য দর্শন নগ্ন যুবতী। তার অবাধ যৌবন কল্পনা জগতের অপ্সরাদের কথা স্মরণ করিয়ে দেয়। যুবতীর বসবার ভঙ্গিমাও বেশ আকর্ষণীয়। খানিক আগে প্রাসাদের গায়ে যেসব খোদাই করা নারীর শরীর ইন্দ্রজিৎ দত্ত দেখেছিলেন, এই নারীর দেহ সৌষ্ঠব অনেকটাই তেমন। যুবতী শীতল জল দ্বারা সিক্ত শরীর নিয়ে বসে রয়েছে পেছন ফিরে। তার ডান হাতের অবস্থান নিজের কোটি দেশের ওপর, আর বাম হাত
মাথার ভেজা ঘন চুল নাড়িয়ে চলেছে। স্বল্প মেদযুক্ত ধবধবে শরীরে বিন্দু বিন্দু জলের অবস্থান ঠিক যেন মুক্তোর মতো। যুবতীর নরম মাংসল নগ্ন দেহ ইন্দ্রজিৎ দত্তের মনে ও দেহে কাম ভাব জাগিয়ে তুলল নিমিষে। তিনি মন্ত্রমুগ্ধের মতো ধীর পায়ে এগিয়ে যেতে যেতে কামিনীর স্মিত হাসি শুনতে পেলেন। হৃৎপিণ্ডে ঝড় তোলা সেই কোমল হাসির শব্দ অপার্থিব, নেশাতুর আর মোহময়ী। একে যে কোনো মূল্যে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কোনো পুরুষ মানুষের পক্ষেই। ইন্দ্রজিৎ দত্তের দৃষ্টি এক্ষণে নগ্ন যুবতীর শরীরী বিভঙ্গে ঘোরাফেরা করছে। তীব্র স্নায়বিক উত্তেজনা তাকে অস্থির করে তুলেছে যুবতীর স্পর্শ পাওয়ার লোভে। ছোট্ট এতক্ষণ পাগলের মতো প্রাসাদ থেকে বাইরে বেরোনোর পথ অনুসরণ করে চলছিল। হঠাৎ ওর ইন্দ্রজিৎ দত্তের উপরে নজর পড়তেই ও লক্ষ্য করল সাদা ধোঁয়ার স্তর ভেদ করে উনি হেঁটে যাচ্ছেন সরোবরের জলের দিকে। এবারে ছোট্টু খানিকটা এগিয়ে গিয়ে সাদা ধোঁয়ার দিকে চেয়ে ডাক দিল, স্যার স্যার। কোনো জবাব এলো না। আরো কয়েক পা এগোনোর পর ও আবার বলে উঠল, আপনি আপনি কোথায় যাচ্ছেন স্যার? তাড়াতাড়ি বাইরে চলুন, ওদিকে চাঁদ সরতে শুরু করেছে। এটা মৃত্যু ফাঁদ। আপনাকে 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 আমাকে কাউকে ছাড়বে না স্যার। ফাঁকা প্রাসাদের ভেতর কথাগুলো অনুরণিত হয়ে ফিরে এলো কানের কাছে। অসামান্যা সুন্দরী যুবতী এবারে মুখ ঘুরিয়ে তাকালো ইন্দ্রজিৎ দত্তের দিকে। শঙ্খর মতো শুভ্র, মাংসল চামড়া মুখমণ্ডলে শেষ রাতের তারার মতো জলজল করছে একজোড়া চোখ। বঙ্কিম ভ্রুযুগলের নিচে বৃহতাকার চোখ চোড়ায় জুড়ে রয়েছে বড় বড় অক্ষিপল্লব। বুকের সামান্য নিচে মেদবহুল পেলব সুরভিত সুগভীর নাভিমূল। সেখান থেকে উৎসারিত সুগন্ধে সম্মোহিত হয়ে পড়েছেন ইন্দ্রজিৎ দত্ত। তিনি এবারে কামার্ত অবস্থায় নগ্ন নারীটিকে স্পর্শ করতে গেলে পেছন থেকে তার হাত ধরে টান দিল ছোট্টু গায়েন। পলক পড়ল ইন্দ্রজিৎ দত্তের। এতক্ষণ তিনি স্থির দৃষ্টিতে নারী শরীরের সৌন্দর্য উপভোগ করছিলেন। এবারে সংবিত ফিরে পেতে তিনি দেখলেন সেই যুবতীর দুই কানের পাশ দিয়ে গজিয়ে উঠেছে আঁকা বাঁকা শাখা প্রশাখাযুক্ত দুটো শিং। অনেকটা হরিণের মতো দেখতে সেই শিং জোড়া। মেয়েটি এরপর বুনো হরিণীর মতো সরোবরের জলে লাফিয়ে পড়ে তলিয়ে গেল। ইন্দ্রজিৎ দত্ত এতক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়েই ছিল। হরিণীর জলে ঝাঁপিয়ে পড়ার শব্দে তার যেন প্রাণ ফিরে এলো ধরে। চাঁদ অনেকটাই সরে এসেছে জঙ্গলের মাথার উপর। বৃহৎ প্রাসাদের কিয়তাংশ মুছে গিয়েছে অন্ধকারে। চাঁদ পুরোপুরি সরে পড়লে অরণ্য আধারে বিলুপ্ত হয়ে যাবে যক্ষিণীর প্রাসাদ। আর দেরি করা কিছুতেই চলে না ভেবে ছোট্টু গায়েন ছুট দিল বাইরের দিকে। খানিক বাদে কাঁপা কাঁপা পায়ে জঙ্গলের দিকে ছুটে চললেন ইন্দ্রজিৎ দত্ত। পর মুহূর্তেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল বৃহতাকায় প্রাসাদটা। আচমকাই বড় বড় বৃক্ষের দল ঘিরে ধরল ইন্দ্রজিৎ দত্তকে। অন্ধকারে ঢাকা গাছগাছালির অন্তরালে আর দেখা মিলল না ছোট্টু গায়েনের। শেষ রাত। তান্ত্রিকের আস্তানায় ফিরে এসেছে ছোট্টু গায়েন। আশপাশটা মাথা ঘুরিয়ে দেখে ছোট্টু বিস্মিত হল। তান্ত্রিকের ডেরার অনেকটাই পরিবর্তন ঘটেছে। নিজের লক্ষ্যে পৌঁছানোর নেশায় অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে তান্ত্রিক। ভাঙা দেয়ালের এক কোণায় আটকে গেল ছোট্টুর নজর। সেখানে কাদামাটির তৈরি একটা স্থূলকায় পুরুষ মানুষের মূর্তি তৈরি করা হয়েছে। গাল ফোলা মূর্তিটি চোখের জায়গায় দুটো সিঁদুরের বড় বড় ফোঁটা। নাকের কাছে বসানো হয়েছে দুটো কড়ি। মুখের জায়গাটা বিভৎস হয়ে আছে, কারণ সেখানে কাদায় গেঁথে আটকানো রয়েছে মানুষের চোয়াল। সাদা হাড় আর দাঁতের সারি সম্পূর্ণ প্রকটিত হয়ে বিভৎস রূপ দিয়েছে কাদার মূর্তিটিকে। গলায় জবা ফুলের মালা, স্থূলকায় উদর ঝুলে রয়েছে নিচের দিকে।
পরনে শ্মশান থেকে ছোট্টুর এনে দেওয়া মরার দেহের পরিত্যক্ত বস্ত্র। কাঁধের কাছ থেকে বেরিয়ে এসেছে 4খানি হাত। বাম দিকের ঊর্ধ্বহস্তে রাখা রয়েছে একটি করটি, ডান দিকের ঊর্ধ্বহস্তে খড়গ, আর নিম্নভাগের 2 দিকের হাত দুটো এক জায়গায় জড়ো হয়ে ধরে রেখেছে একটা মাটির পাত্র, যা শ্মশান থেকে আনা হয়েছিল। পাত্রটা পূর্ণ হয়ে আছে তাজা রক্তে। মূর্তির পায়ে অর্পণ করা হয়েছে চিতাভস্য। সমস্তটা মিলিয়ে এই ভয়াল দর্শন মূর্তিটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখ নামিয়ে ছোট্টু দেখল মূর্তির সামনে ধুনি জ্বালিয়ে ধ্যানে বসেছে তান্ত্রিক। চতুর্দিকে ছড়িয়ে আছে পুজোর উপকরণ। অদূরেই একটা মুণ্ডচ্ছেদ অবস্থায় শেয়ালের দেহ পড়ে আছে। কর্তৃত শেয়ালের মাথাটা ভোগের মতো একটি মাটির সরার উপরে ফুল সহযোগে সাজানো রয়েছে মূর্তির সামনে। ছোট্টু ধীর পায়ে আরো খানিকটা সামনে এগিয়ে আসে। তান্ত্রিক এবারে চোখ খুলে তাকিয়ে বলে, তুই এসে পড়েছিস? হ্যাঁ বাবা। এটা কিসের মূর্তি বাবা? এরকম ভয়ঙ্কর দেবতা আমি তো আগে কোথাও দেখিনি। হে, কোনো দেবতা নয় রে, দেবতা। তোকে তো আমি আগেই বলেছিলাম, যক্ষিণীকে বশে আনবার জন্য অষ্টহস্তি সাধনা করব। এই মূর্তিতে যাকে দেখছিস সে কোনো দেবতা নয়, নরকের অবদেবতা। এর বিশেষ কোনো চেহারা নেই, তবে তান্ত্রিক কুলে এই ভয়াল রূপেই পূজিত হয়। মানবদেহের 8টি স্থানের অস্থি দিয়ে এর মূর্তি নির্মাণ করার প্রচলন আছে। আমি রাম সিং এর দেহের হাড়ের দ্বারা এর মূর্তি নির্মাণ করেছি। মূর্তির বক্ষ, হস্ত, পদ, মস্তক এর উপষ্ট স্থানে রাম সিং এর অস্থি স্থাপন করা আছে। সেই অস্থির উপরে কাঁচা মাটি প্রতিস্থাপন করেছি আমি নিজে। এই অবদেবতার একমাত্র প্রিয় ভোগ শেয়ালের রক্ত। ওর হাতে ধরা মাটির পাত্র শেয়ালের রক্তেই পূর্ণ হয়ে রয়েছে। একে সাধনায় তুষ্ট করতে পারলেই জগৎ সংসারের সমস্ত উপদেবতা, যক্ষ, যক্ষিণী, গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের চিরকালের জন্য বশে আনা সম্ভব। কিন্তু এখন কথা হচ্ছে, এই চোখের সামনে যা কিছু দেখছিস এসব সামান্য আয়োজন মাত্র। আসল বস্তুটি উপস্থিত না করতে পারলে সকল আয়োজন উপাসনা বৃথা। এই পর্যন্ত বলে তান্ত্রিক ডান হাত সামনে প্রসারিত করে বলল, তান্ত্রিকের এই প্রসারিত হাতের অর্থ খুব ভালো মতোই বুঝতে পারল ছোট্টু। তবু একটা মেকি কৌতূহল মুখের উপরে নামিয়ে এনে প্রশ্ন করল, কি? আর ভনিতা করে সময় নষ্ট করিস না, রাত ফুরিয়ে আসছে। যক্ষিণীর চোখ থেকে উপড়ে আনা হিরেটা শিগগির দে আমাকে। ছোট্টুর এবারে তান্ত্রিকের হাতের নাগাল থেকে সরে পড়তে ইচ্ছে করলো। ও উঠে পড়বার চেষ্টা করতে গিয়েও দমে গেল। বাবা, আমি আমি না হীরা তুলে আনতে পারিনি। তুই কি বলছিস? পারিসনি মানে? আমি অষ্টহস্তি সিদ্ধের সমস্ত উপকরণ সাজিয়ে বসে আছি, আর তুই খালি হাতে আমার কাছে ফিরে এলি? ওই মাসের চোখের হিরে ছাড়া আমার সাধনা অসম্পূর্ণ, তুই এ কথা জানিস না? এদিকে আরো একটা পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর কোনো পূর্ণিমা রাতেই যক্ষিণী মৎস্য রূপে দেখা দেবে না বাবা। হীরের চোখ আর পাওয়া সম্ভব নয়। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি বাবা। মধ্য আকাশে চাঁদ উঠলে প্রাসাদ জেগে উঠেছিল ঠিকই, তবে প্রাসাদের রূপ সম্পূর্ণ বদলে গেছে এখন। সেই অলৌকিক সরোবরে মাছ নেই। অসম্ভব, অসম্ভব, আমি তোর কথা বিশ্বাস করে না।
ওই প্রাসাদে যক্ষিণী রূপ বদলে থাকতে বাধ্য? তুই আমাকে মিথ্যে বলছিস? বিশ্বাস করুন বাবা, আমি সত্যি বলছি। মাছের চোখ থেকে হীরা তুলে আনবার লক্ষ্যে আমি কথার জালে ফাঁসিয়ে থানার নতুন অফিসারকে নিয়ে গেছিলাম। উদ্দেশ্য ছিল ওর রক্ত দিয়ে মাছেদের শান্ত করবো, কিন্তু সেখানে পৌঁছে দেখি সেখানে আর মাছ নেই। কেবল সাদা ওড়নার মতো ধোঁয়ায় ঢাকা বিরাট আকাশ সরোবর শুয়ে আছে প্রাসাদের ভেতরে, আর মাছেদের বদলে সেখানে দাঁড়িয়ে আছে একটা হরিণী। হরিণী? মূর্খ তুই। যক্ষিণী তার পূর্বের মৎস্যরূপ ত্যাগ করেছে। ও এখন হরিণী রূপে অবস্থান করছে প্রাসাদে। ওর চোখ দুটো তুলে আনতে পারলেই আমার কার্য সমাপ্ত হতো। কিন্তু হরিণীর চোখ তুলে আনবো কি করে? চঞ্চল হরিণীকে ধরা কি সম্ভব? তুই এই সমস্ত কিছুর জন্য তাই বারবার হীরের লোভে তুই যক্ষিণীকে ব্যবহার করেছিস। এই কারণে ও রূপ বদল করতে বাধ্য হয়েছে। এমন রূপ ধরেছে যাতে তোর পক্ষে ওকে ধরা সম্ভব না হয়। দ্বিতীয়বার সাধনা বিফলে গেল। একমাত্র তুই এর জন্য দায়ী। আর তোকে ক্ষমা নয়, তোকে আমি ছাড়বো না। কিছুতেই আমার সাধনা বিফলে যেতে দেব না। যক্ষিণীর চোখ যখন আনতে পারিস নি, আমি তোর চোখ উপড়ে তুলে আমার কার্যসিদ্ধির প্রচেষ্টা করব। বলে তান্ত্রিক ঝড়ের গতিতে উঠে দাঁড়ালো। তারপর ক্রুদ্ধ স্বরে চিৎকার করে পদাঘাত করলো ছোট্টুকে। ছোট্টু মাটিতে এলিয়ে পড়লে তান্ত্রিক পূজাস্থল থেকে শেয়ালকে বলি দেওয়া অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ল ছোট্টুর ওপর। তারপর সেই অস্ত্র ছোট্টুর চোখের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছোট্টু এক হাত দিয়ে তান্ত্রিককে বাধা দিল। তারপর দ্বিতীয় হাত দিয়ে নিজের কোমরে থাকা ওর সর্বক্ষণের সঙ্গী ক্ষুদ্র ছুরিটা গেঁথে দিল তান্ত্রিকের গলায়। তান্ত্রিক যন্ত্রণায় কাতর হয়ে গড়িয়ে পড়ল মাটিতে। তৎক্ষণাৎ ছোট্টু মাটি থেকে উঠে ছুটে পালিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের আড়ালে। মৃত্যু পথযাত্রী তান্ত্রিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে আবার প্রয়োগ করল নাগমোহিনী বিদ্যা। ঠিক তক্ষুনি তান্ত্রিকের অন্ধকারপূর্ণ ঝুলির ভেতরে দুটো চোখ দপ করে জ্বলে উঠল। রাত শেষ। ভোরের নরম আলো সবেমাত্র পড়েছে জঙ্গলের বড় বড় গাছের মাথার উপর। নিশাচরেরা ফিরে গিয়েছে বাসায়। সদ্য প্রকৃতি জেগে উঠেছে। সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দত্ত থানায় শূন্য দৃষ্টি নিয়ে বসে রয়েছেন। মাঝে মধ্যেও চোখের মণি দুটো চঞ্চল হয়ে পড়ছে। অপার্থিব দৃশ্য দর্শনের ঘোর এখনো কাটেনি। জানলা দিয়ে জঙ্গলের যেটুকু অংশের দেখা মিলছে সেদিক থেকে একটা রহস্য মোড়া ইশারা যেন তাকে ডেকেই চলেছে। সেই নিঃশ্বাসের ডাক এড়িয়ে যাওয়া যেন কিছুতেই সম্ভব নয়। আচমকা ইন্দ্রজিৎ দত্ত সামান্য নড়ে উঠলেন। চোখের দৃষ্টি সূক্ষ্ম করে ইন্দ্রিয় সজাগ করলেন। একজোড়া মাহাগানি গাছের ফাঁকে কিছু একটা নড়ে উঠল যেন। চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলেন জানলার কাছে। অস্পষ্টতা মাখা ভোরের আলোয় স্বচ্ছভাবে নজরে পড়ছে না কিছুই। তবুও মনে হলো শুকনো ডালের মতো কি একটা নড়ে উঠল দুটো গাছের মাঝখানে। ওই তো আবার নড়ছে। চমকে উঠলেন ইন্দ্রজিৎ দত্ত। মিহি একটা শুকনো বাঁকানো গাছের ডাল মাটি থেকে কিছুটা উপরে নড়ছে। না, ঠিক একটা ডাল নয়, আঁকা বাঁকা গাছের শাখার মতো বেশ কিছু ডাল নড়ছে। এই অবধি ভেবে উত্তেজনায় কেঁপে উঠল তার পা দুটো। না, ওটা ঠিক শুকনো গাছের ডাল নয়, ওটা আসলে শিং।
হ্যাঁ তাই তো, হরিণের মাথার শিং, যেমনটা তিনি দেখেছিলেন অলৌকিক প্রাসাদের ভেতর সেই অপরূপ সুন্দরী যুবতীর মাথার দুই পাশে। কিন্তু সে এখানে এলো কি করে? তবে কি সেই কামিনী তাকে অনুসরণ করে এখানে এসে পৌঁছেছে? কিন্তু কেন, কি চায় সে? এই ধরনের নানান প্রশ্নে ভাবনার অতলে হারিয়ে গিয়ে আবার ফিরে এলেন ইন্দ্রজিৎ দত্ত। ততক্ষণে গাছের আড়ালে মিশে গেছে সেই শিং। এরপর নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি, ছুটে বেরিয়ে গেলেন জঙ্গলের দিকে। লক্ষ্য মাহাগানি গাছ জোড়া। দ্রুত পা ছোটালেন অরণ্যের ভেতর। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে ঠেকছে শরীরে। স্নায়বিক উত্তেজনায় মৃদু মৃদু কম্পন দেখা দিয়েছে ওর সর্বাঙ্গে। কিন্তু আশ্চর্য, অনেকটা এগিয়েও মাহাগানি গাছ জোড়া দেখা মিলছে না। গাছ দুটো যেন বনের ভেতরে সরে সরে গিয়ে ইন্দ্রজিৎ দত্তকে টেনে নিয়ে চলেছে বনের ভেতর। মায়াবী সম্মোহনী শক্তির আকর্ষণে তিনি কেবল ছুটেই চলেছেন। চতুর্দিকে জমাট গাছপালায় এখন আলো অনেকটা কমে এসেছে। হৃৎপিণ্ড বুকের পাঁজরে অতি দ্রুততার সঙ্গে আঘাত করতে থাকলে দাঁড়িয়ে পড়লেন তিনি। মাহাগানি গাছ জোড়া এখন চোখের সামনেই, সেই দিকেই আটকে আছে ওর নজর। গাছের কাণ্ডের কাছে আবার কিছু একটা নড়ে উঠল। ইন্দ্রজিৎ দত্ত স্থির দৃষ্টি নিয়ে সেদিকে তাকাতেই দেখলেন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কনস্টেবল সুজন। ওর হাতে একটা শুকনো গাছের শাখা প্রশাখা যুক্ত ডাল। ওকে এখানে দেখে বেশ আশ্চর্যই হলেন ইন্দ্রজিৎ দত্ত, এবং এও বুঝলেন এতক্ষণ গাছের আড়ালে সুজনের হাতের শুকনো ডালটাকে দেখেই উনি ওটাকে হরিণের শিং ভেবেছিলেন। সামান্য এগিয়ে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, সুজন, তুমি এখানে কি করছো সুজন? আপনি সারা রাত থানায় ফিরলেন না, সেই দেখে আমি আপনাকে এই বনের ভেতর খুঁজতে বেরিয়েছিলাম। কিন্তু কিন্তু কি সুজন? এই বনটা মোটেও ভালো জায়গা নয় স্যার। এখানে নিশ্চয়ই কোনো বড় রকমের রহস্য লুকিয়ে আছে। ইন্দ্রজিৎ দত্ত কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিলেন। তারপর বললেন, তুমি হঠাৎ এইসব কথা বলছো? এই তুমি কিছু দেখেছো নাকি? হ্যাঁ, আপনি ওদিকটা একটু আসুন স্যার। তারপর মাহাগানি গাছ জোড়ার একেবারে গোড়ার দিকে এগিয়ে গেল। ইন্দ্রজিৎ দত্ত ওকে অনুসরণ করে চললেন। এরপর গাছের নিচে ছোট ছোট লতা পাতা ঢাকা ঝোপের দিকে ইঙ্গিত করে সুজন বলল, এখানে দেখুন স্যার। ইন্দ্রজিৎ দত্ত ঝোপের কাছে গিয়ে চমকে উঠলেন। ঝোপের আড়ালে মুখ বিকৃত করে পড়ে আছে ছোট্টু গায়েনের মৃতদেহ। তারপর ওকে ভালোভাবে লক্ষ্য করে দেখলেন ওর হাতের কাছে সাপে কাটার চিহ্ন। ওকে ওভাবে ছোট্টু গায়েনের দেহটা লক্ষ্য করতে দেখে সুজন প্রশ্ন করল, একে চিনতেন নাকি স্যার? লোকটাকে বিষধর সাপে কেটেছে। জঙ্গলে এই ধরনের মৃত্যু স্বাভাবিক। তবে তুমি যেভাবে বলছিলে আমি ভাবলাম তুমি কি না কি দেখেছো। না স্যার, আছে, আশ্চর্যের ব্যাপার আছে। এই দিকটা চলুন, তাহলেই বুঝতে পারবেন। ওই ওই শুকনো পাতার কাজটায় গিয়ে দেখে আসুন আশ্চর্যের কিছু আছে কিনা, তারপর আমাকে বলবেন আমি ঠিক বলছিলাম নাকি ভুল। ইন্দ্রজিৎ দত্ত সুজনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন শুকনো পাতার স্তূপের কাছে। তারপর মুখ বাড়িয়ে সেদিকে তাকাতেই ওর হাঁটু দুটো থরথর করে কেঁপে উঠল। মুখ থেকে খসে পড়ল সিগারেট। বিস্ফারিত চোখ আর ঝুলে পড়া চোয়াল নিয়ে তিনি দেখলেন শুকনো পাতার ভেতরে পড়ে আছে কনস্টেবল সুজনের মৃতদেহ।
তাহলে এতক্ষণ তিনি যার সঙ্গে কথা বলে সঙ্গ দিয়ে আসছিলেন সে কে? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরের থেকে আর কিছু ভয়ের হতে পারে না তার কাছে। তিনি কম্পমান শরীর নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তারপর বুকের কাছটায় আলপিন ফোটার মতো যন্ত্রণা শুরু হলে গড়িয়ে পড়লেন নিচে। শুকনো পাতা মারিয়ে ওর সামনে এসে দাঁড়ালো সেই নগ্ন যুবতী। না, সে তো নগ্ন নয়, তার সর্বাঙ্গ ঢেকে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম সাদা রোমে। মাথার দুই পাশ দিয়ে উঠে গিয়েছে আঁকা বাঁকা শাখা প্রশাখা যুক্ত এক জোড়া শিং। বৃহৎ পল্লবযুক্ত বড় বড় দুই চোখের মণি জলজল করছে ঠিক হীরক খণ্ডের মতো। তবে রাতের সেই মায়াবী সুন্দরী মুখ আর তার নেই। তার বদলে চেহারায় ফুটে উঠেছে হিংস্র ভাব। ঠোঁটের কোণে ঝুলে রয়েছে নিষ্ঠুর হাসি। স্ফটিকের মতো উজ্জ্বল দুই চোখে ফুটে উঠেছে চরম প্রতিহিংসা। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল, এনামুল, নিহারেন্দু এবং রণদীপ। শব্দগ্রহণ ও আবহে সায়ন। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী যক্ষিণী, মায়া অরণ্যের রাত। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।